আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই, আমার প্রিয় ভাই বোনেরা? তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল অ্যান্ড বেশ কয়েকদিন পর আমরা চলে আসলাম আবার। কতদিন পর আসছি বলো তো? আমরা লাস্ট ক্লাস করছিলাম হচ্ছে রবিবারে, না? আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে আমরা এইভাবে দেখা হবো। তো তোমরা কেমন আছো? তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কুইকলি আমাকে কমেন্টে জানাই দিও। হ্যাঁ, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্টে একটু ইয়েস লিখে জানাই দাও ভাইয়ারা। ওকে, আমি একটু স্ক্রিনটা এখান থেকে দেখে নিই, আমার ল্যাপটপ থেকে স্ক্রিনটা কাস্ট দিয়ে নিই, তাহলে আমার একটু দেখতে সুবিধা হবে সব কিছু। তোমরা আমার সব কিছু সুন্দর করে দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্টে আমাকে জানাও। হ্যাঁ, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আজকে তোমরা অনেকে এক্সাম দিছো, এক্সাম দিয়ে এক্সামের অভিজ্ঞতা কেমন সেটা একটু জানাও। এক্সাম সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলেও জানাও যে কি করা যায়। এক্সামে লিডার বোর্ড নিয়ে অনেকে বলছো, আমি আসি, সামনে আসি, সমস্যা নেই যে আমার হাত। ঠিক আছে, চিন্তার কিছু নয়, আমি জাস্ট একটু কটা জিনিস সেটিং করতেছি। একটু টাইম দাও ভাইরে, ভাই ইজ কামিং। খুব ক্লিয়ার, ওকে। ওকে, আমি দেখতে পারতেছি এখানেও সব কিছু ক্লিয়ারলি। 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট ওয়েট করো, আমি একটু জাস্ট ক্লাসটা এখান থেকে অন করে নিই। এই যে আমার ক্লাস চলে আসছে। ওকে, সব কিছু ঠিকঠাকই আছে। ও, আবার কলিং বেলে কেউ আসছে। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। প্যারা হয়ে গেল আজকে। ওকে, ফাইনালি চলে আসছি, আর লেট করা লাগবে না। এই যে চলে আসছি ভাই, সরি, অনেক সরি। ওকে, সো আজকে আমরা কোষ বিভাজন অধ্যায়টা পড়বো। তো কোষ বিভাজন অধ্যায়টা হচ্ছে আমরা আলটিমেটলি কথা দিছিলাম যে শেষ করব। সো যদি ক্লা এক ক্লাসে যদি শেষ না হয় এক ক্লাসে যদি শেষ না হয় টেনশনের কিছু নাই, আমরা হচ্ছে দরকার হলে 2টা ক্লাস নিব, প্যারা নাই। আমরা জাস্ট দেখতে চাই যে আমাদের কতটুকু সময় লাগে। হ্যাঁ, টেনশনের কিছু নেই, আমাদের যে তাড়াতাড়ি করতে হবে এমন তো না। আর করোনা পরিস্থিতি যা চলতেছে, আমার তো মনে হচ্ছে যে লকডাউন আবার একটা পড়ে যায় কিনা, ভয় লাগতেছে আসলে। বাট আমি আসলে মেন্টালি চাই না লকডাউন পড়ুক। হ্যাঁ, কারণ উইকলিতে কমন আসছে চ্যাপ্টার 4। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কে কত পাইছো আজকে এক্সামে 40-এর মধ্যে জানাই দিও। তো এক্সামটা টেস্ট মোজে নিচ্ছি, কারণ ওয়েব অ্যাপে নিতে গেলে এক্সামে কিছু মানে প্রবলেম দেখা দেয়, বুঝছো? তো এই প্রবলেমগুলো যদি না হয় এই জন্য আমি টেস্ট মোজে আর কি এক্সামগুলো আপাতত নিচ্ছি। তো সবকিছু যখন ঠিকঠাক হবে তখন তোমাদের এক্সাম হচ্ছে ইয়েতে নেওয়া হবে, মানে মেইন ওয়েব অ্যাপে হবে। আর আমার ওয়েব অ্যাপটা তৈরির কাজ চলতেছে। শোনো, আমি তোমাদের কয়েকটা কথা বলি। স্টিভ জবস, যিনি হচ্ছেন অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, তো এই স্টিভ জবস কিসে বিশ্বাসী ছিলেন জানেন? উনি বিশ্বাসী ছিলেন হচ্ছে আমি কতগুলো জিনিস তৈরি করলাম, নতুন নতুন কি বানাইলাম সেটা দেখার বিষয় না, আমি যেটা বানাইছি সেটা যেন পারফেক্ট হয়। আরে সাউন্ড আসতেছে। তো স্টিভ জবস যেটা চিন্তা করতেন সেটা হচ্ছে যে আমি যা বানাবো সেই জিনিসটা যেন পারফেক্ট হয়, সেই জিনিসটা যেন একদম ফিট হয়, একদম বেস্ট হয়। ঠিক আছে, তো ওইটা ওইটা ওনার কাজ ছিল। তো আমিও এটাই চিন্তা করি যে আমি বানাবো, সমস্যা নাই, সবই হবে, বাট সেটাই করব যেটা হচ্ছে একদম অপটিমাইজড হবে। অপটিমাইজেশন, অপটিমাইজেশন মানে কি? একদম যেটা বেস্ট, যেটা সব থেকে ভালো, কোনো প্যারা থাকবে না, এটা হচ্ছে অপটিমাইজেশন বলা হয়। তো আমি অপটিমাইজ জিনিস তৈরির জন্য বিখ্যাত, মানে বিশ্বস্ত বেশি। এই জন্য লেট করতেছি, বাট লেট করলেও আমি তোমাদের হাতে যেটা দিব সেটা অবশ্যই ভালো হবে, এটাই আমার প্রচেষ্টা। আর আজকে এক্সামটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য সরি। কালকে বিকাল 3টার দিকে তোমরা আবার রক্ত সঞ্চালনের উপর 30 নম্বর এমসিকিউ দিতে পারবা। কালকে 30 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? তো 30 নম্বরের এক্সামে আমি হচ্ছে কালকে আবার সেম রক্ত সঞ্চালনের উপর তোমরা 30 নম্বর এক্সাম দিতে পারবা কালকে বিকাল 3টার দিকে। কালকে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা আবারও মানে কি করতে পারবা,
30 নম্বরের রক্ত সঞ্চালন পরীক্ষা দিতে হবে। এটা কেন করতেছি? এটা করতেছি বিকজ হচ্ছে আজকের যে পরীক্ষাটা আমি নিতে 1 ঘন্টা লেট করে ফেলছিলাম, যার কারণে তোমাদের জন্য একটা গিফট দিচ্ছি, ঠিক আছে? সো আমার ট্রাই থাকে সবসময় তোমাদেরকে বেস্টটা দেওয়ার। আর আজকে আমার মানে শরীরটা প্রচন্ড খারাপ, তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো যে শুভ্র ভাই দাঁড়াইতে পারতেছে না, ঠিক আছে? আমার কোমর পা সবই ব্যথা, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার একটা অবস্থা। বাট দ্য শো মাস্ট গো অন, ক্লাস তো নিতেই হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। তো যেটা এখান থেকে সাইড আবার চেঞ্জ হয়ে গেছে, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে আম, আহ, সেটা হচ্ছে আজকের ক্লাসটা তোমরা হচ্ছে তোমাদের যতটুকু দরকার আমি এটা দিব। অ্যান্ড ক্লাসের পরবর্তী তোমরা সাইড পেয়ে যাও। তো আজকের ক্লাসটা আমার মেন বইটা আমার সামনে আছে, যাতে করে কোনো কিছু বাদ না যায়, এটা আমার চেষ্টা থাকবে। তো দেখো আজকের ক্লাসের মানে যে আমাদের মেন ইয়াটা কোষ বিভাজন, কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা কোষ বিভাজনটা শুরু করি। তো কোষ বিভাজনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, এখানে কয়েকটা জায়গায় আমাদের একটু প্যাচ লাগে। যেমন তোমাদের বইয়ের মধ্যে বলছে যে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে এই কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং এর কথা। তাহলে আমি যদি এইখানে চলে যাই, তো এখানে ডাইরেক্ট অ্যামাইটোসিস প্লে হয়ে যাচ্ছে। একটু টাইম দাও আমাকে, দাঁড়াও। কয়েকটা কথা, প্রথম কথা, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সবার প্রথমে, এবং উনি হচ্ছে 1882 খ্রিস্টাব্দে, 1882 সালে সামুদ্রিক স্যালামেন্ডার কোষে সর্বপ্রথম কোষ বিভাজন দেখেন। তাহলে ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডারের কোষে সর্বপ্রথম কি করেন? এই কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন, ঠিক আছে? শরীর খারাপ লাগতেছে, বাট ক্লাস নিতে হবে রে ভাই। দ্য শো মাস্ট গো অন। মানে আমার কি বলবো, মানে কোমর ব্যথা, জ্বর, হাত দিয়ে যেটা বুঝতেছি জ্বর হচ্ছে 100 ক্রস করে ফেলছে, এরকম একটা অবস্থা। বাট আমি জানি তোমাদের একটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাস মিস দিলে তোমাদেরও ক্ষতি, আমার জন্য এটা খারাপ, কারণ আমার তো সেই ক্লাসে নেওয়াই লাগবে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম উপস্থিত আছে, আমি একটু বলে দিই। নেক্সট ক্লাস হবে রবিবার এবং বুধবার। সামনের সপ্তাহে ক্লাস থাকবে রবিবার আর বুধবার, এবং আমি চেষ্টা করতেছি এই ডেটটা ফিক্সড করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করতেছি ভাইয়া, একটু আমাকে সময় দাও, সবকিছুর জন্য একটু সময় লাগে, বুঝছো? আমি তো বারবারই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই যে এই জিনিসগুলো আগে থেকে তোমাদের দেওয়া উচিত ছিল, বাট আমি সেটা পারি নাই, ঠিক আছে? এটা আমার জন্য লজ্জাদায়ক যে এই জিনিসগুলো তোমাদের আগে দেওয়া উচিত ছিল, আমি সেটা আগে দিতে পারি নাই, ঠিক আছে? সো ওয়েব অ্যাপ, এক্সাম, এগুলো রেডি করা। বাট আমি যেটা করব, আমি বারবার বলতেছি, আমি হচ্ছে সেটাই বিশ্বাসী যেটা হচ্ছে অপটিমাইজড হবে, জাস্ট একদম বেস্ট হবে, এরকম একটা জিনিস আমি তোমাদের দিতে চাই, এই জন্য সময় নিচ্ছি। আমি কিন্তু কিছু দিচ্ছি না, যেটা দিব সেটা তোমার জন্য বেস্ট হবে। তো যেটা বলতেছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে রবিবার আর বুধবার রাত 10টার দিকে তোমাদের ক্লাস টাইমে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো এই টাইমটা আমি আপাতত ফিক্সড করে রাখছি। জানি না সামনের সপ্তাহে কি করতে পারবো। এই সামনে যে সপ্তাহে আসতেছে, এই সপ্তাহে হচ্ছে রবিবার আর বুধবারে তোমাদের ক্লাস থাকবে রাত 10টার সময়, আমার ক্লাসটা থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তো সামুদ্রিক স্যালামেন্ডারের কোষে সর্বপ্রথম তিনি কি দেখেন? সর্বপ্রথম হচ্ছে কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন। নতুন আপডেট যে আবুল হাসান স্যারের বই, এই আপডেট বইটা হচ্ছে 2021-এর কোন সালে তোমাদের একটু বলে দিই, 2021-এর আগস্ট 2021-এর, ঠিক আছে? তো এই বইয়ের মধ্যে অনেক নতুন ইনফরমেশন আছে, ঠিক আছে? নতুন অনেক ইনফরমেশন আছে। সো এই জন্য আমি কি করছি, বইটা তোমাদের সামনে রাখছি, এবং এই আপডেট বই থেকেই তোমাদের দাগাই দিব একদম, ঠিক আছে? এই আপডেট বই থেকে তোমাদের একদম সবকিছু দাগাই দিব, ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। তো তোমাদের যেটা করতে হবে, সামুদ্রিক স্যালামেন্ডারের যে বৈজ্ঞানিক নামটা, এই বৈজ্ঞানিক নামটা তোমাদের জানতে হবে, ট্রাইটুলাস ম্যাকুলোসা। এটা তোমাদের জানতে হবে। ভাই সপ্তাহে 3 দিন ক্লাস নেন না রে ভাই, সপ্তাহে 3 দিন নেওয়া সম্ভব না, আমিও তো মানুষ রে ভাই, মইরা যাবো সপ্তাহে 3 দিন ধরে ক্লাস নিলে, ঠিক আছে? তো এবার একটু আমি তোমাদের দেখি, হ্যাঁ, অল্প টাইম ক্লাস দেখি, ক্লাস কতক্ষণ নেওয়া যায়, ঠিক আছে? শরীর খারাপ বলেছে ক্লাস নেওয়া যাবে না তা না। তাহলে এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ফোন দিও না, তো ট্রাইটুলাস ম্যাকুলোসা, এটা হচ্ছে কি, ট্রাইটুলাস ম্যাকুলোসাটা হচ্ছে কিসের বৈজ্ঞানিক নাম? ট্রাইটুলাস ম্যাকুলোসাটা হচ্ছে এই সামুদ্রিক স্যালামেন্ডারের বৈজ্ঞানিক নাম। কি ব্যাপার, স্মার্ট বোর্ডের হইছেটা কি? দেখো তো অবস্থা, দেখো তো এখানে ডাক উঠতেছে না।
ট্রাইটুরাস ম্যাকুলোসা। তো এটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডারের বৈজ্ঞানিক নাম। তো এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, জানতে হবে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমরা শিখে নিলাম, ঠিক আছে। তো তিনি কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে, এটা বলেন হচ্ছে রুডলফ ভিসার। রুডলফ ভিরসা বলছে কি, রুডলফ ভিরসা বলছে কোষ থেকে কোষ তৈরি হতে পারে। তো এটা তোমরা জেনে রাখো। একজন বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে রুডলফ ভিরসাও। তিনি কি বলছেন, তিনি যে উক্তিটা করছেন, কোষ থেকেই কোষ সৃষ্টি হতে পারে, কোষ থেকে কোষ সৃষ্টি হতে পারে, এই কথাটা কে বলছেন, রুডলফ ভিসরাও। এটা কেন পড়াচ্ছি, ঢাকা ভার্সিটিতে আবার এই টাইপের প্রশ্ন চলে আসে। এটা মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ না, বাট ঢাকা ভার্সিটির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রুডলফ ভিসরাও বলছেন কোষ থেকে কোষ তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই কথাগুলো একটু আমাদের ভালো করে জানতে হবে। তো এগুলো হচ্ছে প্রথমে বেসিক কথাবার্তা। আমরা জানি কোষ বিভাজন 3 রকমের আছে, মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস। মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস। 22 এডিশন তো আসে নাই না, 22 এডিশনের বই এখনো পর্যন্ত আসে নাই, ঠিক আছে। 22 এডিশন নিয়ে তোমাদের এত মানে টেনশন করার কোনো কিছু দরকার নেই, 22 এডিশন এখনো আসে নাই। তো এই কয়টা কথাবার্তা। তাহলে এখানে দুইটা বিজ্ঞানীর নাম বললাম। ওয়াল্টার ফ্লেমিং, উনি সর্বপ্রথম কোষ বিভাজন পরিলক্ষিত করেন। দেখো প্যাচটা লাগে কোন জায়গায়, ঠিক আছে, প্যাচটা লাগে কোন জায়গায়, প্যাচটা লাগে হচ্ছে কোষ বিভাজন কে পর্যবেক্ষণ করেন, তারপরে হচ্ছে প্রথম মাইটোসিস কোষ বিভাজন কে পর্যবেক্ষণ করেন, প্রথম মিওসিস কোষ বিভাজন যে পর্যবেক্ষণ করেন, তারপরে প্রথম ক্যারিওকাইনেসিস কে পর্যবেক্ষণ করেন। এইগুলো থেকে কিন্তু বারবার প্যাচ লাগে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু আলাদা আলাদা করে পড়ে নিতে হবে, ঠিক আছে। ওকে, তো চলো এবার আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, সামনে আগাই। তো দেখো আমাদের অ্যামাইটোসিস নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তো একটা কোষ, এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো এখানে আমি এটা বেসিক্যালি কি একটা আদি কোষ নিচ্ছি, একটা কি কোষ নিচ্ছি, একটা আদি কোষ নিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা 22 এডিশনের যে বইটা আসছে নতুনটা, একদম নতুনটা, আমি এখন আপাতত তোমাদের 21 দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের একদম 21 দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের 21 দিয়ে পড়াচ্ছি, গাজী আজমল স্যারের যেটা আছে 21 দিয়ে পড়াচ্ছি, আর এই আবুল হাসান যেটা পড়াচ্ছি এটা তোমাদের 21 দিয়ে পড়াচ্ছি, 22টা দিয়ে না, ঠিক আছে, 22টা দিয়ে না। তাহলে আমার হয়তো বা ইনফরমেশনটা আমি হয়তো মিস হয়েছে, 22টা আমি খেয়াল করি না। তাহলে 22-এর বই আসছে, তাহলে যদি এসে থাকে তাহলে আমি কালকে আমি শিওর ওই বইটা কালেক্ট করে ওইখান থেকে দাগানো শুরু করবো, কারণ একদম আপডেট বই থেকে ইয়ে করতে হবে। তা আমার ওটা আমি আউট অফ মাইন্ড আজকে, ঠিক আছে, বুঝছো। যেটা জানি না সেটা নিয়ে তো শুধু চাপাবাজি করে লাভ নেই, তাই না। আমি জানি না যে 22টা আসছে কিনা, ঠিক আছে। সো এটা আমার ভুল হয়েছে, তো ভুল হলে সেটা স্বীকার করতে হবে, ভুল তো হইতেই পারে আমার। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম, তো এবার অ্যামাইটোসিস কোষ বিভাজন দিয়ে একটু খেয়াল করি, ঠিক আছে। হয়তো বা 2-1 দিন আগে আসছে, এই জন্য আমার ওটা আমার মাইন্ডে নাই। দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা খেয়াল করি। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটার মধ্যে দেখো কি বলছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে সরল প্রকৃতির, এটা আদি কোষে ঘটে, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় না, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তরুণাস্থি কোষের মধ্যে ঘটে। এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউটা হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং তরুণাস্থি কোষের মধ্যে ঘটে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এখানে গুরুত্বপূর্ণ যেটা আছে এমসিকিউতে এখানে আসতে পারে যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে। আমি এখানে সব ক্লিয়ার দেখতে পারতেছি, তোমাদের হয়তো নেট একটু প্রবলেম, ঠিক আছে। এখানে তো সবই আমি তো আমার এই দেখো ক্লিয়ার না কেন বলতেছে, এই দেখো এখান থেকে সবই ক্লিয়ার, ঠিক আছে। এখান থেকে কিন্তু সবই ক্লিয়ার দেখতেছি, একদম আপডেটটা 22 আসলে 22টা কিনবা, ঠিক আছে। 22 আসলে অবশ্যই 22টা কিনবা, ঠিক আছে। 21 আর 22 সেম, আমার যতটুকু মনে হয় 21 আর 22 সেম, তেমন কিছু না, জাস্ট হচ্ছে মানে মোলাট আর ইয়ে চেঞ্জ করে ভিতরে 2-1টা ইনফরমেশন একটু ইয়ে হয়েছে, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি, অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে বেসিক্যালি একটা কোষ মাঝখান থেকে ডাম্বেল আকার ধারণ করবে, ডাম্বেল আকার ধারণ করার পরে দেখো তার মধ্যে নিউক্লিয়াস দুটো কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। মাঝখানে দুটো দেখো নিউক্লিয়াসের যে উপাদানগুলো আলাদা আলাদা হয়ে গেল, এবং দেখো দুইটা কোষ সেপারেট হয়ে গেল। তাহলে এখানে মেন রাখতে হবে কি ডাম্বেল আকৃতি। এখানে ডাম্বেল আকৃতি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ডাম্বেল আকৃতি ধারণ করে, যে মাঝখান থেকে যখন খাজ হয়ে গেছে, দেখছো মাঝখান থেকে খাজ হয়ে গেছে। তো ডাম্বেল আকৃতি কোথায় গঠন করে, তো এইটা একটু তোমাদের একটু ভালো করে জানতে হবে। ডাম্বেল আকৃতি কোথায় গঠন করে এটা একটু ভালো করে তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে ডাম্বেল আকৃতি ধারণ করে, তাহলে ইস্ট, অ্যামিবা এদের ক্ষেত্রে এটা হয়। তাহলে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তরুণাস্থি, পাশাপাশি আমরা যুক্ত করব হচ্ছে ইস্ট এবং অ্যামিবা, ইস্ট এবং অ্যামিবা, ইস্ট এবং অ্যামিবা। এইখানে কি হবে, এইখানে আমাদের
এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা থাকবে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসলে এটাই আসে যে কোন কোন কোষে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। তাহলে এই যে এখানে যে কয়টা আছে, নতুন আপডেট বইয়ের মধ্যে ইস্ট আর অ্যামিবা দেওয়া, বাট অন্যান্য রাইটারের বইয়ের মধ্যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তরুণাস্থি এগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে একটা বিরূপ প্রকৃতির একটা ইনফরমেশন আছে, প্রাণী কোষের মধ্যেও তরুণাস্থিতেও কি দেখা যায়, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায়। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনের পরে আমাদের আরেকটা জিনিস খুব সুন্দর করে জানতে হবে অ্যামাইটোসিসের পরে, সেটা দেখো কোষ চক্রে যাওয়ার আগে আমি তোমাদের অ্যামাইটোসিসটা একটু বলি। এখান থেকে কটা জিনিস আমাদের খুব সুন্দর করে জানতে হবে, যে বিজ্ঞানী স্টার্চ বার্জার মনে করেন, বিজ্ঞানী স্টার্চ বার্জার মনে করেন আদি কোষ বিভাজন থেকে প্রকৃত কোষ বিভাজন শুরু। তার মানে তিনি মনে করতেছেন অ্যামাইটোসিস থেকেই পরবর্তীতে মাইটোসিস, মিওসিস এইগুলা কি হয়েছে, বিভাজন করা শুরু হয়েছে। তিনি মনে করেন যে অ্যামাইটোসিসের পরপরই অ্যামাইটোসিস থেকে আস্তে 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 ডেভেলপ হয়ে কিন্তু মিওসিস তৈরি হয়েছে। তোমরা যে বারবার বলতেছো নেটে প্রবলেম, এখন কি আমি দেখাবো এখান থেকে, আমার মোবাইল বের করে দেখাবো, ঠিক আছে, যে আমার এখানে নেটের প্রবলেম কিনা। আমার একটা দিয়ে আমি ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, আর একটা ওয়াইফাই দিয়ে আমি করতেছি, দুইটার মধ্যে আমার ক্লিয়ার, আমার সামনে ফোন আছে, ঠিক আছে, সেই ফোনের মধ্যে দেখতেছি সবকিছু ক্লিয়ার। তোমরা মানে কেমনে বলো আমি তো বুঝলাম না যে এখানে ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো আমরা তোমাদের বইয়ের মধ্যে মাইটোসিস মানে মাঝখানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করছে, বাট আমি আসলে মাইটোসিস কোষ বিভাজনে যাব না। আমি এখন কোথায় চলে যাব, আমি এখন চলে যাব হচ্ছে আমাদের কোষ চক্রের মধ্যে চলে যাব। আমরা কোথায় চলে যাব, কোষ চক্রের মধ্যে। দেখো কোষ চক্র কি, কোষ চক্র হচ্ছে একটা কোষের পুরো জীবদ্দশাটা, একটা কোষের পুরো জীবনকালটা কি করা, সুন্দর করে ব্যাখ্যা করা। এটা কোষ চক্রের দুইটা ধাপ আছে, দুইটা ধাপ আছে। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে, কোষ চক্রের ধাপ কয়টা? কোষ চক্রের ধাপ হচ্ছে দুইটা, মাইটোটিস দশা বা মাইটোটিক দশা এবং ইন্টারফেস। মাইটোটিস দশা বা মাইটোটিক দশা এবং ইন্টারফেস। ইন্টারফেস মানে কি, ইন্টারফেসকে প্রস্তুতিমূলক দশাও বলা হয়, তাহলে একটা কোষ বিভাজনের ক্ষেত্রে কোষ চক্র মানে একটা কোষ বিভাজিত হয়ে সেটা আবার নতুন একটা কোষ তৈরি হবে, একটা কোষ বিভাজিত হয়ে সেটা আবার নতুন একটা কোষ বিভাজিত হবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা হয়, এটা একটা চক্র আকারে তুমি বলতে পারো যে একটা কোষ বিভাজিত নতুন দুটা কোষ তৈরি হবে, এটা চক্র। তো এই চক্রের মধ্যে একটা কোষকে বেশিরভাগ টাইম পার করতে হয় কিসের জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। তো এই যে প্রস্তুতিমূলক দশাটা সেটা হচ্ছে ইন্টারফেস, আর যতটুকু টাইম সে বিভাজিত হয় মাইটোসিসের মতো হয়, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই এম ফেজ, ঠিক আছে, ওকে। তো দেখো কি বলছে, একটা কোষ সৃষ্টি হয়, একটা কোষের বৃদ্ধি হয় এবং একটা কোষের বিভাজন হয়। কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, ওকে। তো দেখো এই যে কোষ চক্রটা যে চক্রটা যে প্রস্তাব করছেন হার্ডওয়ার্ড এবং প্যাল্ক। এই জিনিসটা তোমরা কিসের জন্য জানবা, এই জিনিসটা তোমরা হচ্ছে এমসিকিউর জন্য জানবা, ঠিক আছে। তো হার্ডওয়ার্ড এবং প্যাল্ক এই কোষ চক্রটা কি করছেন, প্রস্তাব করছেন। মাঝে মাঝে একটু আটকে যায়, ঠিক আছে, না এখানে আটকাচ্ছে না, এখানে সবকিছুই ক্লিয়ার। আর একজন প্রশ্ন করছে, ভাই আপনার ক্লাসে রেকর্ড কি থাকবে? 100% থাকবে ইনশাল্লাহ। যদি কোনো ক্লাস ফেসবুক থেকে ডিলিট হয়ে যায়, অনেক সময় ফেসবুক থেকে করে দেয়, ঠিক আছে, তখন হচ্ছে আমি সেই ক্লাসটা আবার রি-আপলোড করে দিব, বাট আমি ক্লাস ডিলিট করবো না ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে দেখো আমাদের দেহের মধ্যে 100 ট্রিলিয়ন কোষ আছে। আমাদের দেহের মধ্যে কত ট্রিলিয়ন কোষ আছে? 100 ট্রিলিয়ন কোষ আছে। তোমরা সবাই একটু কমেন্টে একটু বলো, কমেন্টে আমার লিখে জানো, কমেন্টে তোমরা আলতো ফালতো কথা বলতেছো, তোমরা একটু কমেন্টে বলো যে এই যে কোষ চক্রটা কে প্রস্তাব করছে, বলো কোষ চক্রটা কে প্রস্তাব করছে, এটা তোমরা একটু কমেন্টে একটু বলে দাও যে কোষ চক্রটা কে প্রস্তাব করছে। তো তোমরা যদি জানতে চাও হার্ডওয়ার্ড এবং পেল কত সালে দিচ্ছে, তাহলে এটা জেনে নিতে পারো 1953 সালে। 1953 সালে কি করছে, 1953 সালে হার্ডওয়ার্ড এবং পেল এটা আবিষ্কার করছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, নতুন বই তোমরা যদি কিনতে না চাও, 2022-এর আবুল হাসান স্যারের বইয়ের যেটা আসছে, আমি যেটা শুনতেছি, তোমরা যদি নতুন বই কিনতে না চাও, তাহলে আমি বলি, যদি নতুন বই এসেই থাকে,
ঠিক আছে, এটা আমার হাতে এখনো আসে নাই, আসবে, ঠিক আছে, আমি একটু লুপ আউট হয়ে গেছিলাম। সেখান থেকে আমি তোমাদেরকে আপডেট ইনফরমেশন দাগাই দিব পরবর্তী চ্যাপ্টার থেকে। সো তোমাদের যাদের 21 এডিশন আছে সেটা দিয়ে তোমরা পড়ো, নতুন বইয়ের মধ্যে নতুন করে দাগানোর কোনো দরকার নাই, ঠিক আছে, এটা একটু মনে রেখো, ঠিক আছে, নতুন করে তোমাদের কেনার দরকার নাই, আমি নতুন বই আপডেট ইনফরমেশন থেকে পিডিএফ দাগাই দিব। সো যারা নতুন বই কিনতে পারো তাদের জন্য কোনো সমস্যা নাই, আর যারা নতুন বই কিনতে পারবা না তাদের কোনো প্যারা নাই, আমি নতুন আপডেট বই থেকে পিডিএফ গুলো দাগাই দিব, দাগানো বইয়ের পিডিএফ। সো সেখান থেকে তোমরা কি করে নিতে পারো, তাহলে হার্ডওয়ার্ক এবং প্যাল্ক উনি কি করছেন, কোর্স চক্রটা প্রস্তাব করছেন। তো এই জিনিসটা একটু আমাদের কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো দেখো কোন কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং কোন কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। দেখো এটা অন্যান্য বইয়ের ইনফরমেশন। দেখো দ্রুত বিভাজিত হয় মেরিস্টেম কোষ এবং ভ্রূণ কোষ, এই যে ইনফরমেশন তুমি একটু বইয়ের মধ্যে অ্যাড করে রাখো, এই ইনফরমেশনগুলো তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে কাজ করবে। তো দ্রুত বিভাজিত হয় কোন কোষ, দ্রুত বিভাজিত হয়, এটা তোমাদের 21 বইয়ের মধ্যে আছে। তো দ্রুত বিভাজিত হয় কোন কোষ, মেরিস্টেমেটিক কোষ এবং ভ্রূণ কোষ। মেরিস্টেমেটিক কোষ মানে কি, মেরিস্টেমেটিক কোষ মানে হচ্ছে ভাজক কোষ। মেরিস্টেমেটিক কোষ মানে কি, ভাজক কোষ। আমি আবার বলতেছি, মেরিস্টেমেটিক কোষ মানে কি, ভাজক কোষ। ভাজক কোষ খুব দ্রুত বিভাজিত হয়। তো মেরিস্টেমেটিক কোষ কোনগুলা, মেরিস্টেমেটিক কোষ হচ্ছে ধরো একটা গাছের নতুন পাতা বা একটা গাছের মূলের অগ্রভাগ, পাতা বা মূলের অগ্রভাগ, এগুলো খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, এগুলো খুব দ্রুত বিভাজিত হয়, ঠিক আছে। আর ভ্রূণ কোষ খুব দ্রুত বিভাজিত হয়। ভ্রূণ কোষ কেন খুব দ্রুত বিভাজিত হয় বলতো, কারণ ভ্রূণ কোষ যেটা আছে, এই ভ্রূণ কোষে আলটিমেটলি ভ্রূণ থেকে কিন্তু পরবর্তীতে অঙ্গ তৈরি হয়, অঙ্গ থেকে নতুন একটা বাচ্চা তার সৃষ্টি হয়। এই জন্য ভ্রূণের যে কোষ আছে, ভ্রূণের কোষটার মধ্যে খুব তাড়াতাড়ি কি হয়, কোষের বিভাজনটা হয়, যার কারণে দেখবা যে একটা বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়, মায়ের গর্ভে কিন্তু বাচ্চা খুব দ্রুত বড় হয়, যতটা দ্রুত কিন্তু নর্মালি একটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বড় হয় না। তারপর দেখো বিভাজিত হবে না কোনগুলা, স্থায়ী কোষ। দেখো মেরিস্টেমেটিক কোষের বিপরীতটাই হচ্ছে স্থায়ী কোষ। মেরিস্টেমেটিক কোষ মানে ভাজক কোষ আর স্থায়ী কোষ, ঠিক আছে। লোহিত রক্তকণিকা কখনো কি হয় না, লোহিত রক্তকণিকা কখনো বিভাজিত হয় না। সাথে সাথে লিখে রাখো, সাথে সাথে অ্যাড করে রাখো, নিউরন। নিউরন কখনো কি হয় না, নিউরন কখনো বিভাজিত হয় না, নিউরন কখনো কি হয় না, বিভাজিত হয় না। এই জিনিসটা কিন্তু অ্যাড করে রাখো। তারপর ধরো পেশি, পেশি কোষ। পেশি কোষগুলো কিন্তু সাধারণত কি হয় না, বিভাজিত হয় না, খালি এক্সপান্ড হয়, ঠিক আছে। তাহলে এইগুলো একটু অ্যাড করে রাখো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাইলে কোনগুলা বিভাজিত হয় না এটা বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু 3 স্টার দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম। কোনগুলো বিভাজিত হয় না, কোন কোষগুলো কখনোই বিভাজিত হয় না। নিউরন কোষ কেন বিভাজিত হয় না বলতে পারো, নিউরন কোষ কেন বিভাজিত হয় না বলো, নিউরন কোষ কেন বিভাজিত হয় না, এনিওয়ান ক্যান ইলাবোরেট। এখন তোমরা অনেকেই বলবো ভাই নিউরন কোষের মধ্যে কি নাই, নিউরন কোষের মধ্যে ইয়ে নাই, সেন্ট্রিওল নাই, এই জন্য সে দ্রুত মানে সে বিভাজিত হয় না। বাট দ্যাট ইজ নট দ্য সিস্টেমেটিক আনসার। সিস্টেমেটিক আনসারটা কি হওয়া উচিত, সিস্টেমেটিক আনসারটা হওয়া উচিত এরকম যে নিউরন কোষ আলটিমেটলি আমাদের মেমোরি স্টোর করে, আমাদের কি করে, মেমোরি স্টোর করে। সেন্ট্রিওল নাই এটা একটা আনসার, বাট আরেকটু গঠনমূলক যদি আমি বলি যে নিউরন কোষ হচ্ছে আমাদের যে মেমোরি ক্যাপাসিটিকে ধারণ করে। তো আমাদের যদি নিউরন কোষ যদি বিভাজিত হতো তাহলে কি হতো জানো, নিউরন কোষ বিভাজিত হয়ে গেলে আমাদের দুইটা ঘটনা ঘটতে পারতো। একটা কোষ যখন বিভাজিত হয় তখন আগের কোষ থেকে নতুন দুটো কোষ তৈরি হয়, আগের কোষ থেকে নতুন দুটো কোষ তৈরি হয়, তার মানে কি আগের কোষটা কিন্তু থাকতেছে না। তাহলে এখানে দুটো চান্স থাকে। একটা চান্স সেটা হচ্ছে যে একটা চান্স আছে, সেটা হচ্ছে যে আমাদের যে আগের ইনফরমেশনটা সেটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ আগের কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এটা হতে পারে যে আগের কোষ ভ্যানিশ হয়ে যাবে বা আগের ইনফরমেশন ভ্যানিশ হয়ে যাবে আমাদের নিউরন থেকে। আরেকটা ঘটনা হতে পারে আগের ইনফরমেশন যদি ভ্যানিশ না হয় তাহলে একই ইনফরমেশন দুইবার হয়ে যাবে, একই ইনফরমেশন কি হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। তাহলে দুই দিক থেকে কিন্তু ঝামেলা, এই দুই দিক থেকে কিন্তু ঝামেলা, যার কারণে আমাদের কি হয় না, আমাদের নিউরন কোষ কখনোই বিভাজিত হয় না। এবং আমাদের নিউরন কোষের মধ্যে যে ইয়ে নাই, আমাদের নিউরন কোষের যে সেন্ট্রিওল নাই, এটা আমাদের জন্য কি হয়েছে, এটা আমাদের জন্য ভালোর জন্য হয় স্মৃতি হারাবে, নাহলে ডাবল কপি হয়ে যাবে। ডাবল কপি হয়ে গেলেও কিন্তু কি হবে, ডাবল কপি হয়ে গেলেও কিন্তু ঝামেলা হবে। তাহলে এই স্লাইড থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। তো এবার কোষ চক্রের ভিতরে আরেকটু ভিতরে ঢুকবো। দেখো কোষ চক্রের মধ্যে আমি বলছিলাম দুইটা ফেজ, এম ফেজ বা যেটা মাইটোটিক ফেজ বলে, আর এটা হচ্ছে ইন্টারফেজ। তো এম ফেজটা হচ্ছে 5 থেকে 10% টাইম, এম ফেজে 5 থেকে 10% টাইম থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে একটা কোষের জীবদ্দশায় 5 থেকে 10% টাইম, 5 থেকে 10% টাইম কি হয়,
সে বিভাজন করে। একটা কোষ তার জীবদ্দশায় 5 থেকে 10% টাইম সে বিভাজনের সময় লাভ করে, আর বাকি যে 90% বা 95% টাইম সে বিভাজন হওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে বিভাজন হওয়ার জন্য কি নেয়? প্রস্তুতি নেয়। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে যে দশায় সে বিভাজিত হয় এটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ বা মাইটোটিক ফেজ, ঠিক আছে। নিউরন বিভাজিত হয় না, তাহলে ব্রেন ক্যান্সার কেন হয়? ভেরি নাইস কোশ্চেন, ভেরি নাইস কোশ্চেন। আমি চাচ্ছিলাম এই প্রশ্নটা কেউ করুক, বাট আসলে অ্যাডমিশনের ক্লাস তো চাইলেও অনেক কিছু প্রয়োজনীয় অনেক কিছু মানে মানে আমরা স্কিপ করে যাই, ইচ্ছা করেই করে যাই। আচ্ছা, তো কেন আমাদের কোষ বিভাজিত হচ্ছে না, মানে আমাদের ব্রেন টিউমার কেমনে হচ্ছে, ঠিক আছে, ব্রেন টিউমার কেন হচ্ছে? তো এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। ব্রেন টিউমার যে মানুষের হয়, ব্রেন টিউমার মানে কি? ব্রেন টিউমার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। টিউমার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তাইলে বলতেছি যে নিউরন কোষের মধ্যে সেন্ট্রিওল নাই, যার কারণে সে কি হবে না? বিভাজিত হবে না, তাই না? ভেরি নাইস কোশ্চেন, ভেরি নাইস রিপ্লাই। কিন্তু আমরা তো প্রায় অনেক রোগীরা দেখি ব্রেন টিউমার হয়, ব্রেন ক্যান্সার হয়, তাহলে সেটা কেমনে হয়? এটা একটা সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন। আমি এখানে রিপ্লাইটা দিচ্ছি। তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে আমাদের যে ব্রেন, আমাদের যে ব্রেন, এই ব্রেনের মধ্যে শুধু নিউরনই আছে, অন্য কোনো কোষ নাই? তোমরা কি এরকম শুনছো না কুরবানির পরে বলে না খাসির মাথার মাংস, খাসির মাথার মাংস? মাথার মধ্যে যদি সব নিউরনই থাকতো তাহলে সব হয়তো মগজ, সব কি হতো? মগজ হইতো। কিন্তু আমাদের কি আছে? আমাদের মানে আমাদের এই ব্রেনের কিন্তু আরো মাংস পেশি আছে, ব্রেনের মাংস আছে। ব্রেনের মাংস বলতে কি? মাথার মাংস আছে, সেগুলা বিভাজিত হতে পারে। আরো একটা বেস্ট আনসার, যেটা বেস্ট আনসার সেটা হচ্ছে আমাদের নিউরনগুলাকে সাপোর্ট দেওয়ার জন্য, নিউরনগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সাপোর্টিং সেল থাকে যেগুলোকে নিউরোগ্লিয়া বলে। ব্রেনের চাপটা তো তোমাদের নাই, এই জন্য ব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য, ব্রেনের কোষকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য কি আছে? নিউরোগ্লিয়া আছে। কি আছে ভাই? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি করে? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনকে সাপোর্ট দেয়, এদেরকে সাপোর্টিং সেল বলা হয়, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা, এগুলো হচ্ছে কিছু নিউরোগ্লিয়ার নাম। এগুলা ব্রেনের নিউরনকে সাপোর্ট দেয়, নিউরনকে পুষ্টি দেয়, নিউরনের আবরণ তৈরি করে। ওইগুলো হচ্ছে নর্মাল কোষ। ওদের সেন্ট্রিওল আছে, ওরা বিভাজিত হয়। ওরা যখন অতিরিক্ত বিভাজিত হয়ে যায়, সাপোর্টিং সেলগুলো যখন অতিরিক্ত বিভাজিত হয়ে যায়, তখন কি হয়? মানে কোষটা আর আলটিমেটলি বিভাজিত হতে পারে না, মানে উল্টা পাল্টা বিভাজন শুরু হয়ে যায়, মানে অনেক বেশি বিভাজন শুরু হয়ে যায়। তাহলে আলটিমেটলি ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারটা যেটা হচ্ছে, ওইটা কিন্তু আসলে কিসের জন্য হচ্ছে না? ওইটা নিউরনে হচ্ছে না, ওইটা হচ্ছে কোথায়? ওইটা হচ্ছে সাপোর্টিং সেলগুলোর মধ্যে, নিউরোগ্লিয়ার মধ্যে। বুঝতে পারছি? তো এই হচ্ছে কথাবার্তা। আমি দেখো আজকে পড়াইতে পড়াইতে বসে গেছে, আমার যে স্মার্ট বোর্ডের নিচে একটা বসার জায়গা আছে, এখানে আমি বসে গেছি। এত টায়ার্ড না ঠিক, কোমরে পেন, হাঁটুতে পেন, শরীরের জ্বর মনে হচ্ছে 100 ক্রস করে ফেলছে, ঠিক আছে। বাট চলো পড়ি, ঠিক আছে। সমস্যা নাই, তোমাদের পড়ার মধ্যে কোনো হ্যাম্পার করবো না, পড়ার মধ্যে কোনো হ্যাম্পার করবো না, তোমরা টেনশন করো না। তাহলে আমরা এখন কি পড়তেছি? আমরা এখন এম ফেজ পড়তেছি, এম ফেজ। তাহলে এখন চলো আবার পড়া চলে আসি। তাহলে এম ফেজের মধ্যে আমরা কি কি পাইছিলাম? এম ফেজের মধ্যে আমরা দেখলাম যে একটা কোষ, দেখো আবার প্রথম থেকে দেখাই, একটা কোষ সে বিভাজিত হয়ে দুটা কোষে পরিণত হয়। একটা কোষ বিভাজিত হয়ে কি হয়? দুটা কোষে পরিণত হয়। তাহলে এম ফেজে কোষের বিভাজন ঘটে, ভালো কথা। এবার আমরা ইন্টারফেজে যাই। ইন্টারফেজের মধ্যে আবার তিনটা ধাপ আছে। ইন্টারফেজের মধ্যে আবার কয়টা ধাপ আছে? তিনটা ধাপ আছে। একটা হচ্ছে গ্যাপ 1 ফেজ, একটা হচ্ছে এস ফেজ, আর একটা হচ্ছে গ্যাপ 2 ফেজ। গ্যাপ 1 ফেজ, এস ফেজ এবং গ্যাপ 2 ফেজ। ভাইয়ের কি করোনা হলো? আরে না, আমার এর আগে করোনা হয়ে গেছে, ঠিক আছে। তো একবার না 2বার, ঠিক আছে। সো করোনার ভয় পাই না, ঠিক আছে। তো করোনা হয় না ইনশাল্লাহ। স্যাম্পল দেওয়া লাগবে, জ্বর সর্দি নাই তো, এই জন্য আর কি। তো দেখো এটা বলতেছিলাম, তাহলে ইন্টারফেজের আবার তিনটা ধাপ। জি1 ফেজ, তারপরে জি1 ফেজে কি হয় দেখো তো একটু। জি1 ফেজে দেখো তোমার বইয়ে যেগুলো আছে সেগুলোকে শর্টে এখানে দেওয়া হয়েছে। জি1 ফেজে প্রোটিন তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি হয়, কোষটা বড় হয় এবং আরএনএ তৈরি হয়। আরএনএ তৈরি হয়। এখন এই আরএনএ তৈরি নিয়ে একটা মানে মতবিরোধ আছে যে আরএনএটা কোন ধাপে তৈরি হয় নাকি হবে না। কোনো কোনো বলছে আরএনএটা জি1 ধাপেই তৈরি হয়, আবার কোনো কোনো বলছে আরএনএ তৈরি হবে বা আরএনএ তৈরির উপাদান
সংগ্রহ হবে, আরএনএ তৈরির উপাদান সংগ্রহ হবে। তো নতুন আব্দুল হাসান স্যারের বইয়ের মধ্যে বলছে আরএনএটা তৈরি হয় না, বরঞ্চ আরএনএ তৈরির উপাদানটা সংগ্রহ হয়। বাট আমি তোমাদের দুটো ইনফরমেশনই কি করে দিলাম, দুটো ইনফরমেশনই তোমাদের বলে দিলাম। তাহলে গ্যাপ ওয়ান ফেজ, আচ্ছা গ্যাপ ওয়ান ফেজের পরে কি আছে, গ্যাপ ওয়ান ফেজের পরে আছে এস ফেজ, গ্যাপ ওয়ান ফেজের পরে আছে কি এস ফেজ। এস ফেজটা আমি একটু ওপেন করে দিই, এস ফেজটা একটু ওপেন করে দিই। এস ফেজে কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাহলে ডিএনএ রেপ্লিকেশন হয়, এই জন্য এটাকে সিনথেসিস ফেজ বলা হয়। এবং তারপরে কি, তারপর হচ্ছে জি টু ফেজ বা গ্যাপ টু ফেজ, জি টু ফেজ বা গ্যাপ টু ফেজ। জি টু ফেজে কি হয়, সেন্ট্রোজোমটা ডাবল হবে, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম মানে তো বোঝোই কি, সেন্ট্রোজোমটা ভাগ হয়ে দুই দিকে সেন্ট্রিওল চলে যাবে পানি কোষে, এমপিএফ তৈরি হবে। এমপিএফ কি, এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে। আরএনএ তৈরি হবে, এটাকে আমি আবার একটু করে দিই, আরএনএ তৈরির উপাদান তৈরি হবে। দেখো আরএনএ তৈরি হবে, এটা আবার আজিবুর স্যার, এটা 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 ভুল না, এটা হচ্ছে আজিবুর স্যারের ইনফরমেশন যে আরএনএ তো এখানে তৈরি হয়ে যায়, আরএনএ এখানে তৈরি হয়ে যায়, আজিবুর স্যারের ইনফরমেশন, ঠিক আছে। তাহলে এমপিএফ মানে কি, এমপিএফ মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখন আমি তোমাদের একটু বলি এখানে কোনটার মানে কি, ঠিক আছে, এখানে কোনটার মানে কি আমি তোমাদের একটু বলি, এবং কোনটার মধ্যে কতটুকু টাইম লাগে এটাও তোমাদেরকে আমি একটু একটু বলে দিই। দেখো জি1 ফেজে টাইম লাগে 30 থেকে 40%, পুরো কোষ চক্রে 30 থেকে 40% টাইম হচ্ছে জি1 ফেজে যায়। জি1 ফেজ মানে কি, গ্যাপ ওয়ান ফেজ, জি1 ফেজ মানে কি, গ্যাপ ওয়ান ফেজ। এস ফেজে কতটুকু টাইম যায়, এস ফেজে টাইম যায় হচ্ছে 30 থেকে 50%, 30 থেকে 50% টাইম চলে যায় হচ্ছে এস ফেজে, কোন এস ফেজে। এবং সবশেষে আছে হচ্ছে জি টু ফেজ, জি টু ফেজে লাগে হচ্ছে 10 থেকে 20% টাইম, 10 থেকে 20% টাইম যায় হচ্ছে জি টু ফেজে, এবং 5 থেকে 10% টাইম গেছিল হচ্ছে এম ফেজে। এইখানে এই কোনটায় কোনটায় কত হয়, কোনটায় কোনটা হয়, এই জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন কোন ধাপে বিলুপ্ত হয় বলবো, এখানে আমি যাই না রে বাবা, একটু ওয়েট করো। তাহলে এখানে কোন ধাপে কি হচ্ছে এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনখানে কতটুকু টাইম যাচ্ছে, কোনখানে কতটুকু টাইম যাচ্ছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। দেখো গ্যাপ ওয়ান ফেজ, পুরো জিনিসটা খেয়াল করো। একটা কোষ, আমি একদম বেসিক থেকে তোমাদের বলি, এইখানে একটা কোষ আছে, পিচ্ছি একটা কোষ, পিচ্ছি একটা কোষ, সে গ্যাপ ওয়ান ফেজে আস্তে আস্তে সাইজে তুলনামূলক বড় হবে, সাইজে তুলনামূলক কি হবে, বড় হবে। তাহলে গ্যাপ ওয়ান ফেজে একটা কোষ কি করে, একটা কোষ সাইজে বড় হয়। তাহলে সাইজে বড় হওয়ার জন্য, একটা কোষ যদি সাইজে বড় হয় তাহলে অবশ্যই তার কি লাগবে, একটা কোষ সাইজে বড় হওয়ার জন্য অবশ্যই তার মধ্যে অনেক রকমের উপাদান লাগবে, তাই না, অনেক কি লাগবে, অনেক শক্তি লাগবে, অনেক শক্তি, এবং তার মধ্যে যদি যা যা উপাদান দরকার তা যদি কালেক্ট না হয় একটা কোষ কিন্তু কি করতে পারবে না, সে সাইজে বড় হতে পারবে না। এই জন্য তার কি দরকার, এই জন্য তার জিএফ দরকার, এই জন্য তার কি দরকার, জিএফ। এখন এই জিএফ রে তোমরা আবার অন্য কিছু ভাইবো না, গার্লফ্রেন্ড ভাইবো না, জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। জিএফ মানে কি, জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, এই জিএফ ওই জিএফ না, এই জিএফ ওই জিএফ না। তাহলে কোষ চক্রকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রোথ ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রোথ ফ্যাক্টর কি করে, গ্রোথ ফ্যাক্টর একটা টার্গেট কোষে, টার্গেট কোষ মানে কি, টার্গেট কোষ মানে হচ্ছে এই কোষ, এই কোষে গ্রোথ ফ্যাক্টর আসে, জিএফ আসে, এই কোষের জিএফ আসে। কিন্তু এই কোষের জিএফ যদি আসে, জিএফ এসে কি হয়, কোষটা উত্তেজিত হয়, কোষটা কি হয়, কোষটা উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে কোষটা বলে হ্যাঁ আমার এখন বড় হইতে হবে, এখন আমার কি হইতে হবে, এখন আমার বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে কোষটা কি পাইলো, কোষটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর পাইলো, কোষটা কি পাইলো, কোষটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর পাইলো। ধরো কোষটা গার্লফ্রেন্ড পাইলো, ডোন্ট মাইন্ড, এগুলা ক্লাসের মধ্যে রাখবা, ক্লাসের বাইরে যাবা না, ঠিক আছে, ক্লাসের বাইরে এগুলো নিবা না, পড়ানোর জন্য বলতেছি। তো ধরো এই যে কোষটা, এই কোষটার নাম হচ্ছে কুতুব, এই কোষটার নাম কি, কোষটার নাম হচ্ছে কুতুব, কুতুব। তো কুতুব কি করলো, কুতুব একটা সখিনা পাইলো, কুতুব একটা কি পাইলো, সখিনা পাইলো। তার সখিনার হচ্ছে এখন সখিনার সাথে তার বিয়ে হয় নাই, ঠিক আছে। এগুলো কিন্তু পড়ানোর জন্য বলতেছি, কেউ এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি করবা না, ঠিক আছে। তো কুতুবের গার্লফ্রেন্ড পাইলো, হ্যাঁ। তো এখন গার্লফ্রেন্ড পেয়ে সে আস্তে আস্তে একটু মানে মনে করলো কি, এখন তো আমাকে ম্যাচিউর হইতে হবে, আমাকে বড় হইতে হবে, আমাকে কি হইতে হবে, বড় হইতে হবে। তো বড় হওয়ার জন্যে সে কি চিন্তা করলো, সে চিন্তা করলো যে বড় হইতে গেলে আমাকে ব্যবসা করতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে। তো ব্যবসা যদি আমাকে করতে হয়, তো ব্যবসা করতে গেলে আমাকে অনেক মূলধন জোগাড় করতে হবে। তো মূলধন কি, মূলধন হচ্ছে আমাকে
প্রোটিন তৈরি করতে হবে, আমাকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদান কি দরকার? আচ্ছা, কুতুব সাহেবের প্ল্যানটা অনেক ডিফারেন্ট। কুতুব সাহেব চিন্তা করতেছে কি, তার যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে সে এক্সপান্ড করবে, অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। একটা থেকে দুইটা ব্যবসা করবে, দুইটা থেকে তিনটা ব্যবসা করবে, তারপরে সখিনার বাবার মন জয় করবে। ঠিক আছে, তো কুতুবের মেন প্ল্যান হচ্ছে সে ডিএনএ প্রতিলিপন করবে। তার মানে কি, তার ভিতরে যা আছে তার ব্যবসাটাকে সে কি করবে, ব্যবসাটাকে বৃদ্ধি করবে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানাবে। তার মানে সে তার ব্যবসাটাকে প্রসার করবে। তো ব্যবসাকে প্রসার করার জন্য তাকে আগে কি করতে হবে, তাকে আগে জি1 ধাপে মূলধন জোগাড় করতে হবে। তো মূলধনের জন্য সে প্রোটিন তৈরি করলো এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য যা যা দরকার সেগুলো তৈরি করলো। কিন্তু এখানে কথা হচ্ছে কি, এখানে কথা হচ্ছে যে তুমি যে মূলধন জোগাড় করবা, তোমার কি লাগবে, তোমার তো হচ্ছে শক্তি লাগবে। তোমার কি লাগবে, তোমার শক্তি লাগবে। শক্তি না হলে তো তুমি কি করতে পারবে না, তুমি মূলধন জোগাড় করতে পারবে না। তোমার তো টাকা পয়সা লাগবে, তাই না? টাকা পয়সা অর্জন করতে গেলে তোমার শক্তি লাগবে। তো টাকা পয়সা অর্জন করার জন্য বা শক্তির জন্য কি করতে হয়, এডিপি কে ফসফেট যুক্ত করে এটিপি বানাইতে হয়। এডিপি কে ফসফেট যুক্ত করে এটিপি বানাইতে হয়, যেটাকে ফসফোরাইলেশন বলা হয়। এটাকে কি বলা হয়, এটাকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলা হয়। এটিপি মানে শক্তি। এই ফসফোরাইলেশন বিক্রিয়ায় একটা এনজাইম লাগে, যে এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। যে এনজাইমটার নাম কি, যে এনজাইমটার নাম হচ্ছে কাইনেস এনজাইম। এনজাইমটার নাম কি ভাই, এনজাইমটার নাম হচ্ছে কাইনেস এনজাইম। এই কাইনেস এনজাইম ছাড়া কি তৈরি করতে পারবে না, কাইনেস এনজাইম ছাড়া হচ্ছে শক্তি তৈরি করতে পারবে না। তাহলে এখন ধরো এটা তো একটা কোষের চক্র, এটা তো কোষের চক্র। সে চক্রাকারে, চক্রবৃদ্ধি আকারে সে কি করবে, সে অনেক লাভবান হবে, এটা তার ইচ্ছা। তাহলে এই চক্রটা চালানোর জন্য এমন, আচ্ছা নেট কি আটকে গেল নাকি, না নেট তো ঠিকই আছে। তো এই চক্রটা চালানোর জন্য সে কি চিন্তা করলো, সে সিডিকে এর হেল্প নিল। সিডিকে, সিডিকে মানে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সিডিকে মানে কি, সিডিকে মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন কেন, সাইক্লিন মানে হচ্ছে কোষ চক্র বা সাইকেল, ডিপেন্ডেন্ট কাইনেস। কাইনেস কেন, কারণ শক্তি তৈরি করতে হবে। তাহলে মেন কথা হচ্ছে শক্তি তৈরি করার জন্য সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামক একটা এনজাইমের হেল্প নিল। তাহলে এখন মোদ্দা কথায় আসি, কুতুব সাহেব তার গার্লফ্রেন্ডের বাবার মন জয় করবে। তো গার্লফ্রেন্ডের বাবার মন জয় করার জন্য সে ব্যবসা করবে, ব্যবসা করে সে কি করবে, সে তার ব্যবসাকে বৃদ্ধি করবে, মানে ডিএনএ কে প্রতিলিপন করবে। তো এই জন্য সে কি করলো, ব্যবসার মূলধন জোগাড় করলো। মূলধন জোগাড় করার জন্য প্রোটিন তৈরি করলো। প্রোটিন মানে পাওয়ার, প্রোটিন পাওয়ার, প্রোটিন পাওয়ার। এবং সে ডিএনএ তৈরি করার জন্য যা যা দরকার, অনেক বেশি শক্তি দরকার। তো শক্তির জন্য কাইনেস এনজাইম লাগবে। তো এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই কাইনেস এনজাইমটা সাইকেলের উপর ডিপেন্ডেন্ট, মানে কোষ চক্রের উপর ডিপেন্ডেন্ট। এটাকে সে কালেক্ট করলো। কালেক্ট করে সে গ্রোথ ফ্যাক্টর বা গার্লফ্রেন্ডের হেল্প নিয়ে সে কি হলো, বড় হইলো। বড় হওয়ার পরে সে একটা পর্যায়ে আসলো, একটা পর্যায়ে এসে সে তার ব্যবসাকে অনেক প্রসার করলো এবং অনেক লম্বা সময় নিয়ে, অনেক ধৈর্য ধরে, অনেক ধৈর্য ধরে কি করলো, অনেক ধৈর্য ধরে সে ব্যবসা করে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করলো, মানে কি ব্যবসাটার বৃদ্ধি করলো। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি করতেছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস পুরো কোষের চক্রটা নিয়ন্ত্রণ করতেছে। পুরো কোষের চক্রটা নিয়ন্ত্রণ করতেছে। কোষের জন্য যে শক্তিটা দরকার সেই চক্রে সেই শক্তিটা সাপ্লাই করতেছে, ফসফোরাইলেশনের হেল্প করতেছে। ঠিক আছে, বইয়ে লেখা আছে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ চক্রকে কেমনে নিয়ন্ত্রণ করতেছে, কোষ চক্রকে নিয়ন্ত্রণ করতেছে পুরো কোষের মধ্যে শক্তিকে সাপ্লাই দিয়ে। কাইনেস মানেই সেই যেখানে হচ্ছে এটিপি লাগবে, কাইনেস মানে যেখানে এটিপি তৈরি করা লাগবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো। তো কথায় আছে যে সবুরে মেওয়া ফলে। তো কুতুব সাহেব কি করলো, লম্বা টাইম, দেখো সব থেকে বেশি 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, সব থেকে বেশি টাইম কোথায় নিল, সব থেকে বেশি টাইম নিল এস ফেজে। সব থেকে বেশি টাইম নিল কি, সব থেকে বেশি টাইম নিল হচ্ছে এস ফেজে। এবং এই ধাপে এসে সে সবুরে মেয়া ফেলে, সবুরে মেয়া ফলে সবুর এস, এবং সে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করলো। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে সে কি করলো, দল বল নিয়ে সে যে ব্যবসাটাকে প্রসার করলো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে ব্যবসাটাকে প্রসার করলো। প্রসার করে এবার সে দল বল নিয়ে কুতুব ভাই, কুতুব ভাই, কুতুব ভাই যেখানে, সখিনা ভাবি সেখানে, বলে বলে মিছিল নিয়ে কোথায় গেল, বড় মানে আঙ্কেলের কাছে গেল। আঙ্কেল মানে কি, মানে কুতুব সাহেবের শ্বশুরের কাছে গেল। তো কুতুব সাহেবের শ্বশুরের কাছে যায় সে সবাই মিলে মিছিল করতেছে, কুতুব ভাই, কুতুব ভাই, কুতুব ভাই যেখানে, সখিনা ভাবি সেখানে। ঠিক আছে, এই বইলা মিছিল করলো। এখন দেখো সব অনেক সময় ধরে সে মূলধন জোগাড় করছে, অনেক সময় ধরে সে ধৈর্য ধরে ব্যবসা করছে। তাহলে সে যে জীবনে পড়ালেখা করছে, ব্যবসা করছে, তো এখন কি তার বেশি সময় লাগবে? এখন এখন
সবাই মিছিল দিচ্ছে, আমাদের কুতুব ভাই ম্যাচিউড, আমাদের কুতুব ভাইয়ের সব আছে, আমাদের কুতুব ভাই মানে যোগ্য ব্যক্তি সখিনা ভাইয়ের সখিনা ভাই না থুকু থুকু সখিনা ভাবির জন্য, এই বলে বলে বলতেছে কুতুব কুতুব ভাই ম্যাচিউড, কারণ কুতুব ভাই এখন টাকা পয়সা আছে, সে সখিনা ভাবিরে সুখে রাখতে পারবে। তার মানে কি কুতুব ভাই ম্যাচিউড। ম্যাচিউড কেমনে বুঝলাম? এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তাহলে কুতুব ভাই যে ম্যাচিউড, এটাকে কে প্রমোট করতেছে? এটাকে প্রমোট করতেছে কুতুব ভাইয়ের ব্যবসা, যেটা দ্বিগুণ হইছে। এটা কে প্রমোট করতেছে? কুতুব ভাইয়ের লোক, কুতুব ভাই কুতুব ভাই কুতুব ভাই যেখানে সখিনা ভাবি সেখানে, এই যে এইভাবে করে কি করতেছে? প্রমোট করতেছে কুতুব সাহেবকে। তাহলে কুতুব সাহেবকে প্রমোট করতেছে, এই প্রমোট করার ফ্যাক্টরকে এই যে এইগুলা, তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কুতুব সাহেব ম্যাচুর হয়েছে, এটা প্রমোট করতেছে এই ফ্যাক্টরগুলা, এবং এইগুলো এসে সেন্ট্রোজোম ডাবল হয়েছে এবং কোষ বিভাজনটা পুরুত করে শুরু হয়েছে, কোষ বিভাজনটা পুরুত করে শুরু হয়েছে। এবং এই ধাপে এসে কুতুব সাহেব তো ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে, আমাকে সবাই অনেক বড় বলতেছে, আমার অনেক টাকা পয়সা, আমাকে আপনার মেয়ে দিবেন কিনা বলেন, হ্যাঁ এসব বলতেছে, হ্যাঁ আমার কাছে এত সময় নাই, আমার ব্যবসায় অনেক চাপ, এসব বলতেছে, ফুলে ফেপে একেবারে বড় হয়ে গেছে। এবং তারপরে কি হলো? সখিনা বিবিরে বিয়ে করে দিল, তাদের দুটো বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সন্ধ্যার করা শুরু করে দিল। তাহলে এই হচ্ছে কুতুব সাহেবের গল্প। তাহলে আমি যদি এখন বলি সামারি কি, সামারি অফ দ্য স্টোরি ইজ, যে সামারি অফ দ্য স্টোরি ইজ, জীবনে যদি বড় হইতে চাও তাহলে হচ্ছে ধৈর্য ধরো, জীবনে যদি বড় হইতে চাও ধৈর্য ধরে পড়ালেখা করো, মূলধন জোগাড় করো, সাধনা করো। তোমাদের মূলধন কি? তোমাদের মূলধনটা হচ্ছে এই যে 30 থেকে 40% টাইম তোমরা ইন্টারে ব্যয় করছো, এখন বেশি টাইম ব্যয় করতে হবে কোথায়? এখন বেশি টাইম ব্যয় করতে হবে এস ফেজ, এখন তোমাদের সাধনার টাইম, এস সাধনা, এস সাধনা। আগে যদি তোমরা 5 ঘন্টা পড়তো, এখন তোমাদের 10 ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা পড়া মেডিকেল বা ভার্সিটিতে চান্স পাইতে হবে, তারপর তুমি তোমার সখিনার জন্য যা যা করার কইরো। ঠিক আছে ভাই, ফুলেও এইগুলা বাইরে ভাইরাল করিস না কিন্তু, আমি শেষ। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমি আবার রিপিট করি, কোষ চক্রের শুরুতেই জিএফ আসবে, কোষটাকে বড় করা শুরু করবে, জি1 ধাপে কতটুকু টাইম, প্রোটিন তৈরি হবে, যা যা দরকার সব পাবে, আরএনএ তৈরির উপাদান পাবে। এস ফেজে কি হবে? অনেক টাইম নিবে এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, বা এখানে তুমি ডিএনএ আরএনএ যা যা দরকার, ঠিক আছে, ডিএনএ আরএনএ যা যা দরকার সবকিছু এখানে হবে। আর জি2 ফেজে কি হবে? ম্যাচিউর হবে, ম্যাচিউর হবে এবং প্রয়োজনে এটিপি কে এখানে ব্যবহার করা হবে, আগে যে এটিপি ছিল সেগুলোকে ব্যবহার করা হবে, এবং কুতুব সাহেব সরি থুক্কু মানে হচ্ছে কোষটা বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হবে। এবং পুরো প্রক্রিয়াটা চালাইতে 90 থেকে 95 টাইম লেগে গেছে, 90 থেকে 95% টাইম লেগে গেছে এই পুরো কাজটা করতে। আর কোষটা বিভাজিত হয়েছে পুরুত কইরা। ঠিক আছে, বিয়ে করাই দিছে, বিয়ে করে 1 বছরের মাথায় আমাদের আঙ্কেল নানা হয়ে গেছে, কুতুব সাহেব আর কুতুব সাহেবের ওয়াইফ 2 সন্তানের জনক জনকী হয়ে গেছে। বুঝছো? তো এই হচ্ছে কথাবার্তা। তো তোমরা কি বুঝছো? আমার মনে হয় তোমাদের কোর্স চক্র আর কখনো মিস হবে না। আর শোনো, কিছু কিছু জিনিস তোমাদের বইয়ের মধ্যে আছে যেগুলো আমি তোমাদেরকে মানে দাগানো বইয়ের ইনফরমেশনের সাথে দিয়ে দিব। ঠিক আছে, আমি তোমাদের একদম মেইন বেসিক জিনিসটা বুঝাই দিচ্ছি, যেগুলো যেগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো বলে দিচ্ছি, আর এক্সট্রা যে ইনফরমেশন গুলো আছে এগুলো দাগানো বইয়ের সাথে পিডিএফ এ তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাদের যেগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, এই যে এগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, এবং টাইমটা ভালো করে মনে রাখবা। তোমাদের নতুন বইয়ের মধ্যে কোষ চক্রের নিয়ন্ত্রক কিছু লেখা আছে, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি, এগুলো তোমাদের পড়তে হবে, দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের কথা বলছি, সাইক্লিন একটা যৌগের নাম যেটা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, সাইক্লিন কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। তো 4 রকমের সাইক্লিন আছে, ডি, ই, এ, বি। তো কোনটার কাজ কি এটা তোমাদের দাগানো বইয়ের পিডিএফ এর সাথে আমি দিয়ে দিব, আর নতুন বই যারা আছে তারা দাগায় ফেলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো সি অর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কাজ করতে গিয়ে টিম হান্ট দৈবক্রমে অপ্রত্যাশিতভাবে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন, এই জন্য তিনি 2001 সালে নোবেল পুরস্কার পান। তো এই কথাটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তোমাদের বইয়ের মধ্যে লেখা সি অর্চিন, এই সি অর্চিন সামুদ্রিক একটা প্রাণী। সি অর্চিনের ডিমের মধ্যে প্রোটিন কেমনে তৈরি হয় এটা নিয়ে গবেষণা করতেছেন টিম হান্ট, নামও হান্ট। হ্যাঁ, তো টিম হান্ট হান্টিং করতেছিল সি অর্চিনের ডিম নিয়ে। তো সি অর্চিনের ডিম নিয়ে হান্ট করতে করতে উনি ধুম করে এই সাইক্লিন প্রোটিনটা বা সাইক্লিন এনজাইমটা আবিষ্কার করে ফেলছে। ঠিক আছে, তো সাইক্লিনটা আবিষ্কার করে ফেলছে সি অর্চিন, এবং এই জন্য তিনি 2001 সালে কি পান? নোবেল পুরস্কার। ওনাকে নোবেল পুরস্কার খাওয়ানো হয়। তাহলে এই জিনিসটা একটু মজা পড়ে রাখবা। তো তোমাদের কুতুব সাহেবের গল্পটা কেমন লাগলো মানে একটু একটু জানাও। হ্যাঁ, কুতুব সাহেবের গল্পটা কেমন লাগলো? দেখো তোমাদের ক্লাস নিতে গেলে আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাই, বাট আমার কোমর তো ব্যথায়, বাবারে বাবা, আমি তো কোমর নিয়ে নড়তে পারতেছি না, এত ব্যথা করতেছে। ঠিক আছে, কোন সময় যে পইরা যায় ঠাস কইরা নিজেও বুঝতেছি না, খুব কোমর ব্যথা করতেছে। তাহলে একটু মনে রাখবা যে সি অর্চিনের
ডিমের নিয়ে গবেষণা করতে করতে টিম হান্ট ওই সাইক্লিন আবিষ্কার করেন এবং ওনার জন্য 2001 সালে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই জিনিসটা আমি তোমাদেরকে দাগানবের পিডিএফ এ দিয়ে দিব। দাগানবের পিডিএফ অবশ্যই পড়তে হবে। সবাই বলতেছে জোস লাগছে। শোনো, মিওসিসে এমন গল্প শোনাবো, ঠিক আছে, মিওসিসে এমন গল্প শোনাবো যে মিওসিস একের প্রোফেজ এক জীবনে ভুলবা না, ঠিক আছে। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস মনে আছে? প্যাকাইটিন, এই প্যাকাইটিনের গল্প কার মনে আছে? প্যাকাইটিন থেকে তো ঢাকা ভার্সিটিতে কমন পড়ে গেছিল, ঠিক আছে। লেপ্টে আছে বুকে বহু মিয়ার ফুল, যারা যারা জানো না তারা বলতেছো হাই ভাই এগুলো কি বলে উল্টা পাল্টা। শোনো শোনো, মজার জিনিস আছে, ভবিষ্যতে বলবো। এই চ্যাপ্টার যে কত মজার, কত মজার, ঠিক আছে। ওকে, তো কোষ চক্র নিয়ন্ত্রণ কে করে? কাইনেজ এবং সাইক্লিন। কাইনেজ এবং সাইক্লিন কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে। এখন কিছু কিছু জিনিস বলবো, এগুলা তোমাদের লাগবে আবার লাগবে না, বাট জেনে রাখো এগুলো জানার জন্য, ঠিক আছে। এগুলো এনটিকে, নাইস টু নো বা নিড টু নো, এনটিকে। এগুলো পরীক্ষাও তো আসে না, বাট জানতে হবে। পরীক্ষাও তো আসে না, বাট জানতে হবে। দেখো, কোষ চক্রের নিয়ন্ত্রণ করতেছে কাইনেজ এবং সাইক্লিন। দেখো, জি1 ফেজে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ থাকতেছে, এস ফেজে সাইক্লিন তৈরি হবে প্রয়োজন মতো, জি2 ফেজে সিডিকে আর সাইক্লিন মিলে ম্যাচুরেশন প্রমোশন ফ্যাক্টর তৈরি করবে। এখানে কি জাস্ট বলে দিছে, ঠিক আছে। তাহলে দেখো, জি1 ফেজে ওই যে বলছিলাম সিডিকের কথা, জি1 ফেজে সিডিকে ছিল, এস ফেজে সাইক্লিন আরো তৈরি হয়েছে যতটুকু দরকার, আর জি2 ফেজে একদম লাস্টের ফেজে প্রমোট করার জন্য সিডিকে আর সাইক্লিন মিলে একসাথে ঠেলা দিছে, অর্থাৎ কুতুব ভাই বলে একসাথে ঠেলা দিছে। এই কথাটা একটু নোট করে রাখো, এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না, তো জাস্ট জেনে রাখো এটা আর কি, এটা জেনে রাখো, এটা জানার জন্য, এটা নাইস টু নো। হ্যাঁ, এটা নাইস টু নো, এনটিকে, হ্যাঁ, নাইস টু নো। এটা পরীক্ষা ভাবে আসে না, বাট কোথায় কোনটুকু আছে সেটা তোমাদের জানা দিলাম। কোষ চক্র নিয়ন্ত্রণ করে কাইনেজ ও সাইক্লিন। হ্যাঁ, এই যে লেখা আছে, দেখো কে কি করে। চেক পয়েন্ট, কোষের কিছু চেক পয়েন্ট আছে, এগুলো এনটিকে, এটাও কিন্তু এনটিকে বলে রাখলাম, এটা কিন্তু এনটিকে। দেখো চেক পয়েন্ট, এখানে একটা চেক পয়েন্ট, এখানে একটা চেক পয়েন্ট। চেক পয়েন্ট মানে কি? চেক পয়েন্ট হচ্ছে, দেখো কোষটা যে বিভাজিত হয়ে জি1 থেকে এসে যাবে কিনা, এটা হচ্ছে চেক পয়েন্ট। জি1 থেকে এসে যাবে কিনা, জি1 ফেজে গ্রিন সিগন্যাল না পেলে জি0 ফেজে চলে যাবে, মানে কি কোষটা আর বিভাজিত হবেই না যদি এখান থেকে গ্রিন সিগন্যাল না পায়। গ্রিন সিগন্যাল কেমনে পাবে? পর্যাপ্ত পরিমাণ সিডিকে থাকলে, পর্যাপ্ত পরিমাণ ডিএনএ তৈরির উপাদান থাকলে তখন সে গ্রিন সিগন্যাল পাবে, তা না হলে সে জীবনও বিভাজিত হবে না। ওকে, তারপর দেখো কি বলছে, জি1 ফেজে গ্রিন সিগন্যাল পেলে বাকি ফেজের দিকে যাবে, মানে এখান থেকে যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায় তাহলে সে সামনের দিকে আগাবে, তাহলে সে জি2 ফেজ পর্যন্ত যাবে। এগুলো বেসিক কমন সেন্স, এগুলো কি যে বেসিক কমন সেন্স। তারপর দেখো কি বলছে, জি2 ফেজ থেকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি ঠিকমতো তৈরি না হয়, সবাই মিলে যদি কুতুব ভাই বলে চিৎকার না করে, তাহলে রেড সিগন্যাল, আর রেড সিগন্যাল আসলে কোষটা বিভাজিত হবে না, মানে কুতুব ভাইয়ের সাথে সকিনা বিবির বিয়ে হবে না, ঠিক আছে। কুতুব ভাইয়ের সাথে সকিনা বিবির কি হবে না? বিয়ে হবে না। তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, তাইলে কোষটা পরবর্তীতে বিভাজিত হবে, তাহলে সেটা গ্রিন সিগন্যাল পাবে। আর রেড সিগন্যাল পাইলে কোষটা সারা জীবন জি2তে আটকায় থাকবে, কোষটা সারা জীবন কোথায় থাকবে? জি2তেই আটকায় থাকবে, ঠিক আছে। ইউসিনোফিল পাইছিলা? ইউসিনোফিল দেখে, আচ্ছা ওকে। আর যদি গ্রিন সিগন্যাল থাকে, গ্রিন সিগন্যাল থাকলে এই দেখো খেয়াল করে দেখো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রথম থেকেই ছিল, জি2 থেকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যথেষ্ট পরিমাণ হয়েছে, যথেষ্ট পরিমাণ হওয়ার কারণে কোষটা বিভাজনের দিকে গেছে। তাহলে জি2তে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে কোষটা কি হবে? বিভাজন হবে, কোষটা কি হবে? বিভাজন হবে। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন ও অ্যামাইটোসিসের মধ্যে অমিল কোথায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন হয়, আর অ্যামাইটোসিসের ক্ষেত্রে বাইনারি ফিশন হয়। সরি, অ্যামাইটোসিস হচ্ছে ওই ছত্রাকের ইস্টের ক্ষেত্রে হয়, একজন প্রশ্ন করছো। অ্যামাইটোসিসের ক্ষেত্রে যেটা হয় যে ডাম্বেল আকৃতি ধারণ করে মাঝ বরাবর ভাগ হয়ে যায়। আর দ্বিভাজন একটু ব্যতিক্রম, ওইখানে কি হয়, কোষের নিউক্লিয় বস্তুগুলো দুই ভাগে ভাগ হয়, দুই দিকে যায়, তারপরে ভাগ হয়, একটু পার্থক্য আছে। তো গেল, এগুলো এনটিকে ছিল, মানে নাইস টু নো, জেনে রাখলে ভালো। তো দেখো এখানে একটা ইনফরমেশন ছিল, ইনফরমেশন হচ্ছে এম2এফ এর কাজ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কাজ, এটা একটু এমসিকিউ এর জন্য জানিয়ে রাখো, এটা এমসিকিউ এর জন্য লাগে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের কাজ, প্রোটিনের ফসফোরাইলেশন, যাতে করে ফসফোরাইলেশন মানে কি, ওই যে এটিপি তৈরি, প্রোটিন যাতে বেশি তৈরি হয়। এম ফেজের শুরু, যাতে করে কোষটা বিভাজন হয়, এবং মাইটোসিস দশা চলাকালীন ম্যাচুরেশন ফ্যাক্টর ভেঙে যাবে ও এম ফেজ শেষ হবে। যখনই কোষ বিভাজন শেষ করা লাগবে তখনই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর শেষ হয়ে যাবে বা ভেঙে যাবে। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কি করতেছে? কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন তৈরিতে হেল্প করতেছে, কোষটাকে এম ফেজে
মানে বিভাজনে হেল্প করতেছে। আর যখনই কোষটা বিভাজন থেমে যাবে বা কোষটা বিভাজন হয়ে যাবে তখন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর চলে যাবে, কোষটা আর বিভাজন হবে না। ঠিক আছে, তো নিড টু নো বা নাইস টু নো এগুলো জেনে রাখলাম আমরা। তো এখন আর নিস টু নো, এখন আমরা হচ্ছে মাইটোসিসে যাব। এখন আমরা মাইটোসিসে যাব। তো মাইটোসিস মানে কি, একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হয়। তার মধ্যে তোমাদের বইয়ের মধ্যে জীব জীবনে ইন্টারফেসের গুরুত্ব, জীব জীবনে কোষ চক্রের গুরুত্ব এগুলো দেওয়া আছে। এইগুলা রিটেনের জন্য জানবা, বইয়ে দাগাই দিব। আরেকটা কথা তোমাদের বইয়ে লেখা আছে, মাইটোটিক ফেজটা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। এই কথাটা জেনে নিতে পারো, এই মাইটোসিসটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য হয়। এই মাইটোটিক ফেজটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য হয়, মানে অনেক কম সময় ধরে হয়। এই ইনফরমেশনটা জানবা, ঠিক আছে। আর যেগুলো যেগুলো আছে এগুলো আমি তোমাদের দাগানো বইয়ের পিডিএফ এর সাথে দিয়ে দিব, ঠিক আছে। এগুলো দাগানো বইয়ের পিডিএফ এর সাথে দিয়ে দিব, ঠিক আছে। এম ফেজের বাকিগুলো মানে বলতেছি। তো দেখো, কোষটা বিভাজিত দুটো কোষে পরিণত হবে, এটাকে মাইটোসিস বলে। তো এই হচ্ছে মাইটোসিসের 5টা ধাপ। ভাই একটু লিখতে দেন, লিখতেছো কেন? স্লাইড তো দিয়েই দিব, স্লাইড তো দিয়েই দিব। আর বলছি এনটিকে নাইস টু নো। একজন বলতেছো যে শুভ্র, হ্যাঁ তোমরা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে হাসনাত শুভ্র, ওইখানে গেলে দেখবা কোষ বিভাজনের একটা প্লে লিস্ট দেওয়া আছে। আমি এটা আজকে লিঙ্ক দিয়ে দিব না। ওইখানে তোমরা যদি কেউ কোষ বিভাজন থেকে আরো ডিটেলসে জানতে চাও, দ্বিভাজন আর বাইনারি ফিশনের মধ্যে পার্থক্য কি, তো ওইখান থেকে জেনে নিতে পারো অ্যামাইটোসিসের মধ্যে পার্থক্য কি। একজন প্রশ্ন করছিল যে ভাইয়া ইংলিশ ভার্সনের জন্য কোন বই পড়বো? ইংলিশ ভার্সনের জন্য নাজিম স্যারের বই পড়ো, আর হচ্ছে আলিম স্যারের বই পড়ো, যেহেতু তোমাদের অন্য কোনো বই নেই। বাট আসলে সত্যি কথা কি, মেডিকেলে যেটা হয়, আপডেট গাজী আজমল স্যারের বই এবং আব্দুল আবুল হাসান স্যারের বইয়ের থেকে বাংলা থেকে প্রশ্ন হয়, পরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়, ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য আমার ক্লাসগুলো মন দিয়ে করো, ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দেয় প্রশ্ন। বেসিক্যালি এমন না যে গাজী আজমল স্যার আবুল হাসান স্যারের বই থেকেই প্রশ্ন হবে, এটা 100% শিওর কেউ বলতে পারে না, বাট প্রশ্নটা প্রথমে বাংলায় হয়, পরে সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে দেয়। ওকে, তো মাইটোসিস, তো এখন যেগুলো আছে রে ভাই, এগুলো তো অনেক সহজ, এগুলোর জন্য কি আর মানে দেখানো লাগে? প্রোফেস, আমরা কিন্তু ক্যারিওকাইনেসিস পড়তেছি। আমরা কি পড়তেছি? ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের মধ্যে ক্যারিওকাইনেসিসের আবিষ্কারককে একটু ভালো করে পড়ে নিও। ক্যারিওকাইনেসিস সবার প্রথমে কে লক্ষ্য করেন? এটা কিন্তু এমসিকিউতে প্যাচ লাগে। সবার প্রথমে ক্যারিওকাইনেসিস কে লক্ষ্য করেন, ঠিক আছে? এটা তোমাদের বইয়ের একদম শুরুতে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, বিজ্ঞানী নিউক্লিয়াসের এই বিভাজন প্রথম দেখতে পান স্লাইখার, এবং তিনি নাম দেন ক্যারিওকাইনেসিস, এবং পরে ওয়াল্টার ফ্লেমিং এটার নাম দেন মাইটোসিস। তাহলে বিজ্ঞানী স্লাইখার কিন্তু ক্যারিওকাইনেসিস নামটা করে। তাহলে আমরা এখন কি পড়তে যাচ্ছি? আমরা এখন ক্যারিওকাইনেসিস পড়তে যাচ্ছি। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। কে পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী স্লাইখার। সবার প্রথম কে পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী স্লাইখার। বিজ্ঞানী স্লাইখার সবার প্রথম ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনটা পর্যবেক্ষণ করেন। এটা কিন্তু এমসিকিউতে প্যাচ লাগে কিন্তু, হ্যাঁ। তো দেখো কি হয় এই ধাপে। একটু দাঁড়াও, আসতে পানি খেয়ে আসি। 1 ঘন্টা হয়েছে তো, একটু পানি খেয়ে আসি। আজকে দেখি কতটুকু পড়ানো যায়। ভাই আপনি ইউটিউব চ্যানেলে উদ্ভিদ সারের তত্ত্ব সবগুলা নাই? ওটা তো হচ্ছে আমার ফিলোসোফার স্টোন ব্যাচে ছিল রে, এই জন্য নেই। দাঁড়াও আসতেছি। ভাই ব্রাসিলের জন্য স্লাইডের বাইরে বই পড়তে হবে। ভাই বই পড়ো, আমি তো মনে করি বই পড়া ফরজ, সেটা ব্রাসিলের জন্য হোক আর মেডিকেলের জন্য হোক। একটু দাঁড়াও আসতেছি। আমার একটা চা খাও না? আচ্ছা আন্টি, আমার 1 গ্লাস না, 1 কাপ চা খাও নাকি? মাথা মাথা ব্যথা একদম ভেঙে, না না পরে নেবে, ইয়ে করতেছে, মাথা ব্যথা একদম পাগল হয়ে যেতেছে। আমার 1 কাপ চা বানাই দেন। এই তোমরা একটু ওয়েট করো, আসতেছি। 5-6 মিনিট ওয়েট করো, আসতেছি। 5 মিনিট ব্রেক, 5 মিনিট ব্রেক। এই আবার গায়েব হয়ে যাও নাকি? তোমরা তো আবার গায়েব হয়ে যাও।
ওই সময় চা বানাইছিলাম, পরে ক্লাস নিতে নিতে না চা খাইতে আগের ক্লাসে বুঝছেন চা দিছি, চা দিয়ে ক্লাসে ঢুকে গেছি, পরে দিয়ে 10 মিনিটস করে দেখলে না চা পুরে আছে চা, ওই 10 মিনিটস করে ক্লাস ছিল রাত 8টায়, ক্লাসে 5 মিনিট আগে চা দিছি, দিয়া গেছি বুইলা আবু এই হইছে তামিমের মায়ের জমি ডাকিলে যে ওই জব করেছিল পুরানা তারপর তামিমের মাকে না তামিমের আব্বা বলল আচ্ছা আমি দেখব না, তো ওই চা দিয়ে পরে গেছিলাম বুইলা, অনেক সময় ডাক দেওয়া লাগে ওই খোলা যা থাকে না, পরে ওই গেছে পুইরা, পরে ক্লাসের মাঝখানে যে বন্ধ করছে। এই তো ভাবতেছি গামছাকে আয়রন করতেছি, আর বলো না আমার যে অবস্থা, আমি যে কোনদিন হারাই যাই এটাই ভাবতেছি। আজকের এক মজার কাহিনী বলি, সেটা হচ্ছে রাতের সারাদিন তো আজকে দৌড়াদৌড়ির উপর গেছে, মজার কাহিনী বলে একটা, খালি তো পড়লেই হয় না, একটু মজাও করতে হয়। সেটা হচ্ছে যে আজকে তো সকালে গেলাম হচ্ছে অফিসে, 10 মিনিট স্কুলের অফিসে, সকালে 11টার দিকে অফিসে গেলাম, অফিসে ছিলাম হচ্ছে 5:30 6টা পর্যন্ত, 6টা পর্যন্ত অফিস কইরা পরে হচ্ছে ক্লাস ছিল আজকে আবার আমাদের, তো 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ শুরু হয়েছে একদম নতুন করে আমাদের নিজস্ব অ্যাপে। তো রাত 8টায় ক্লাস, তো বাসায় চলে আসি, এসে স্লাইড ক্লাইড ঠিক করলাম কইরা ক্লাসের 15 মিনিট আগে 5-10 মিনিট আগে তোমাদের ইয়ে করতেছিলাম, এই চা চা বানিয়ে দিতেছিলাম, তো বাসায় তো ওই সময় কেউ নাই, নিজেই চা বানিয়ে দিয়েছি, তো চা বানাইতে দিয়া গেছি ভুইলা হয়েছে, দেন এদিকে দেন 10টা চাপাই দিন, গেছি ভুইলা বুঝছো। তারপরে তো আমি তো ক্লাস নিতেছি আরামে, মনের খুশিতে খুশিতে ঠেলায় ঘুরতে, তো আমি তো আর ক্লাস নিতেছি, নিতে নিতে কতক্ষণ পরে কি জানি পুরার গন্ধ, কি জানি পুরে 10-15 মিনিট পরে পুড়তেছে, তো পরে দিয়ে বুঝছি চা ফুটতেছে, পরে চা আর খাওয়া হইলো না। পরে তো ওই ক্লাস শেষ হলো 9:30টার সময়, তো 9:30টার সময় ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের স্লাইড ঘুষে তো 10টার দিকে দাঁড়ায় গেছি তোমাদের এখানে। তোমাদের সাকিব ভাই আমার ফোন দেয় কেন, দাঁড়াও দেখি সাকিবের ফোনটা ধরি। হ্যাঁ সাকিব, ওয়ালাইকুম আসসালাম। হাসপাতালে সার্জারি লাগবে? আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ ভরসা। আমি এই যে ভার্সিটি ক্লাস নিচ্ছিলাম, তাহলে ক্লাস শেষ করে পরে তোর সাথে কথা বলতেছি। ওকে রে, হ্যাঁ হ্যাঁ ক্লাসেই ছিলাম, সমস্যা নাই, স্টুডেন্টরা বললাম আর কি, সমস্যা নেই। ওকে রে, ওকে। তো তোমরা হচ্ছে তোমাদের সাকিব ভাইয়ার, তোমাদের নাজমুস সাকিব ভাইয়ার আব্বুর জন্য একটু দোয়া করো, আঙ্কেলের হঠাৎ করে পায়ে রগে টান লেগে ও সিরিয়াস অবস্থা, ডাক্তার বলছিল সার্জারি লাগবে, এখন হাসপাতালে ভর্তি, ল্যাব এডে আছে, ঠিক আছে। তো
তো একটু দোয়া করো আঙ্কেলের জন্য। তো তোমাদের সাকিব ভাই ওইখানে একটু ব্যস্ত আর কি, ওইখানে একটু ব্যস্ত। সো আঙ্কেলের জন্য দোয়া করো। তো যেটা বলতেছিলাম যে তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া ইয়ের জন্য কি করব, মানে রিটেনের জন্য কি করব। রিটেনের জন্য আমি বলে বলে দিব, যে রিটেনে লাগবে আমি তোমাদের বলে বলে দিব। যেমন হচ্ছে ইন্টারফেস আর এমফেসের পার্থক্য রিটেনের জন্য লাগবে। তো রিটেনের জন্য কোনটা কোনটা লাগবে এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু তাহলে দাগানোবর পিডিএফ এ একটু ইনভাইট করে দিয়ে দেবো। ভাইয়া কোন মেডিকেলে জব করেন? মেডিকেলে জব করেন, আমি মেডিকেলে পড়ি, সুরওয়ার্দী মেডিকেলে পড়ি, আর জব করে হচ্ছে 10 মিনিট স্কুলে। আমি 10 মিনিট স্কুলের বায়োলজি ডিপার্টমেন্টের এসএমই মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ঠিক আছে? সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মানে ডিপার্টমেন্টাল হেড। আমি হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের হেড অফ 10 মিনিট স্কুল। তোমাদেরকে বলে দিলাম, এটা কোনো আহামরি খবর না। তো 10 মিনিট স্কুলে বায়োলজি ডিপার্টমেন্টে যত কর্মকাণ্ড এটা আমি নিজেই করি আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। তোমরা হচ্ছে সাকিব ভাই আব্বুর জন্য দোয়া করো। তো চলো এবার হচ্ছে অনেকক্ষণ কথা বলে হইলো, একটু রেস্ট করলাম, এবার হচ্ছে একটু মানে ইয়ে করি, পড়ার মধ্যে ঢুকি। হ্যাঁ, পড়তে হবে তো, খালি গল্প করলে হবে। তো সেটা বলতেছিলাম, তো প্রথমে হচ্ছে মাইটোসিস। এখানে অনেক মতবিরোধ আছে, তো মতবিরোধটা আমি হচ্ছে তোমাদেরকে সহজ করে দিব না, ঠিক আছে? অনেকগুলো এখানে বক্তব্যের অনেক ঝামেলা আছে, কোন ধাপে কি হয় না হয়। তো ক্রোমোজোমের জল বিয়োজন ঘটে। দেখো এই হচ্ছে ক্রোমোজোমগুলা পানি ত্যাগ করে। জল বিয়োজন মানে কি? পানি ত্যাগ করা। জল বিয়োজন মানে কি? জল বিয়োজন মানে হচ্ছে পানি ত্যাগ করা। তাহলে প্রশ্ন আসতে পারে ক্রোমোজোমের জল বিয়োজন কোন ধাপে ঘটে? এইখান থেকে প্রশ্ন আসে, অনেক 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 প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? অনেক প্রশ্ন আসে। তাহলে ক্রোমোজোমের জল বিয়োজন ঘটে কোন ধাপে? ক্রোমোজোমের জল বিয়োজন ঘটে হচ্ছে প্রোফেজ ধাপে। ক্রোমোজোম খাটো মোটা হয়, এটা তেমন আহামরি কিছু না, বাট প্রশ্ন আসতে পারে ক্রোমোজোমের খাটো মোটা তৈরি হওয়া শুরু হয় কোন ধাপে? এটা এমসিকিউতে আসতে পারে। এখান থেকে কিন্তু খুব এমসিকিউ আসে, যে এমসিকিউতে ঢুকলাম আমরা। এমসিকিউ, হ্যাঁ গল্প করবো রে বাবা, আমি যদি সারাদিন গল্পই করে তোমাদের অনেকে আছে তোমরা আমার আবার গালি দিবা, আর গালি খাইলে খুব কষ্ট লাগে। এই যে আজকে পরীক্ষা শুরু করতে আমার 1 ঘন্টা দেরি হয়েছে, আমারই দোষ ছিল আসলে, বাট এই জন্য তোমরা যে গালিগুলো দিছো আমারে, আমি খুব কষ্ট পাইছি, মানে কান্না চলে আসছিল আমার আজকে, ঠিক আছে? আমি তখন 10 মিনিট স্কুলের অফিসে বসে মানে কান্না করে দিব এমন একটা অবস্থা। আসলে একটু মিস ম্যানেজমেন্টের কারণে আমারই দোষ ছিল আসলে, সত্যি কথা, তোমাদের দোষ না। যে পরীক্ষা শুরু করতে 1 ঘন্টা লাগছিল, যখন দেখি যে স্টুডেন্টরা বকে তখন খুব কান্না পায়, ঠিক আছে? তো দেখো নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়, দেখো শুরু হয় নিউক্লিওলাস, যেটা যেগুলো থাকে নিউক্লিওলাসের বিলুপ্তি কি হয়? বিলুপ্ত হওয়া শুরু করে, বিলুপ্তি হয়ে যায় না, বিলুপ্তি হওয়া শুরু করে, ঠিক আছে? নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়, সেম বিলুপ্তি শুরু হয়, সবগুলোর বিলুপ্তি শুরু হচ্ছে। এখানে বিলুপ্তি মানে হচ্ছে শুরু হওয়া। বিলুপ্তি মানে কি? বিলুপ্তি মানে হচ্ছে শুরু হওয়া, ওকে? তারপর দেখো স্পিন্ডল যন্ত্র তৈরি শুরু হয়, সবকিছু শুরু হয়, এটা হচ্ছে রাইট ইনফরমেশন। স্পিন্ডল যন্ত্র পুরোপুরি তৈরি হয়ে যায় প্রোমেটাফেজ ধাপে। স্পিন্ডল যন্ত্র কি পুরোপুরি প্রোমেটাফেজ ধাপে তৈরি হয়ে যায়, বাট এখানে শুরু হয়। তাহলে এখানে যা কিছু আছে শুরু হয়, এখানে যা কিছু আছে সবই কি শুরু হয়, এবং পরে কি সিস্টার ক্রোমাটিড গুলোকে কিছুটা স্পষ্টভাবে দেখা যায়। তাহলে এইখানে একটা কথা আসে যে ক্রোমাটিড পাওয়া যায়। তাহলে এই জায়গাটাকে তোমাদের আমি একটু কনফিউশন গুলো ক্লিয়ার করি। ধরো এই হচ্ছে কোষ, ধরো এই কোষে ক্রোমোজোম হচ্ছে 4টা, এই কোষে ক্রোমোজোম ধরো কয়টা? 4টা। তাহলে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। ধরো প্রথমে কোষটা এরকম থাকে, এই হচ্ছে নিউক্লিওলাস, কই গেল? তো এই হচ্ছে তার ক্রোমাটিন তন্তু, এই হচ্ছে তার ক্রোমাটিন তন্তু। তাহলে এরকম থাকে প্রথম দিকে ক্রোমাটিন তন্তুগুলো কি এরকম থাকে, টিএসসি কি, আচ্ছা, তো এরকম থাকে। এর পরের ধাপে দেখো বাবা কি হয়, এর পরের ধাপে তোমাদের মাঝে মাঝে বাবা ডাকি, বুঝছো? বেশি আদর হয়ে গেলে বাবা ডাকি, হ্যাঁ বাবা ডাকলে ভালো লাগে। আমার যে ভাগ্নি তোমাদের বয়সেরই, তোমাদের থেকে 1 বছরের সিনিয়র, 20 ব্যাচ, আমার ভাগ্নি বলতে আমার ফুফাতো বোনের মেয়ে আর কি। তো দেখো পরের ধাপে কি হবে, ক্রোমাটিন তন্তুগুলো পানি ত্যাগ করে খাটো মোটা হবে, এবং এরকম কুণ্ডুলি পাকায় যাবে, এরকম পেঁচায় যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে, কুণ্ডুলি পাকায় যাবে, এরকম হয়ে যাবে। তখন এটাকে বলা হবে ক্রোমোজোম। তখন এটাকে কি বলা হবে? তখন এটাকে ক্রোমোজোম বলা হবে। তো তুমি গুনতে পারবা 4টা। এই অবস্থায় ক্রোমোজোমগুলোকে কি করা যায়? গোনা যায়। তাহলে যদি প্রশ্ন আসতে পারে কখন ক্রোমোজোমকে গোনা যায়, তখন তুমি কি আনসার করবা? তুমি আনসার করবা কোষ যখন বিভাজন হয়। তুমি বলবা কি কখন ক্রোমোজোমগুলোকে গোনা যায়? যখন হচ্ছে ক্রোমোজোমগুলা কি হয়, যখন ক্রোমোজোমগুলা বিভাজন হয়, বা কখন কোষটা বিভাজন হয়। তাহলে তুমি তখনই কোষের ক্রোমোজোমগুলোকে গুনতে পারবা যখন কোষের বিভাজন শুরু হবে। তার আগে কিন্তু কোষটা যেরকম পেঁচায় থাকবে, ক্রোমাটিন তন্তু পেঁচায় থাকবে, এবং তখন তুমি কিন্তু রঞ্জক দিলেও তুমি বের করতে পারবা না। রং দিয়ে তখন ক্রোমোজোমগুলোকে দেখা হয়। ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন?
ক্রোমোজোমের নাম ক্রোমোজোম কেন? ক্রোমো মানে রং, জোম মানে ধারণকারী। তার মানে কোষটা যখন বিভাজন শুরু হয়, যখন এরকম প্রোফেজ ধাপে আসে, তখন তুমি কোষের উপর যখন রঞ্জক দাও, বিভিন্ন রকমের রঞ্জক আছে, রঞ্জক দিলে ক্রোমোজোমগুলো সেই রঞ্জকগুলোকে শোষণ করবে, শোষণ করে রঙিন হয়ে যাবে, খাটো মোটা থাকবে বলে তখন তুমি দেখতে পারবা। তাহলে কিন্তু তুমি দেখতে পাবা না, যে এরকম অবস্থায় সাধারণত এগুলো দেখা যায় না। দেখো আরেকটা মজার সাইন্স দেখো, ক্রোমোজোমগুলো এই যে অবস্থাটা, যে অবস্থায় সে পানি ত্যাগ করে খাটো মোটা হয়েছে, এই অবস্থাটা ক্রোমোজোমগুলো পানি ত্যাগ করছে, পানি ত্যাগ করছে এবং খাটো মোটা হয়ে গেছে। তার মানে কি তার মধ্যে কিছু ঢোকার জায়গা আছে, তার মধ্যে কিছু ঢোকার জায়গা আছে, তার মধ্যে কিছু ঢোকার জায়গা আছে। কি ঢোকার জায়গা আছে? রং। তার মানে ক্রোমোজোমগুলো যখন এরকম পেঁচানো থেকে এরকম হয়ে যায়, গুণা যায় যখন প্রোফেজ ধাপের শুরুতে, তখন ক্রোমোজোমগুলোর মধ্যে যেহেতু পানি নাই, তার মানে তাদের উপর রং দিলে সেই রংগুলোকে সে আবার শোষণ করে নিতে পারবে। তোমার মধ্যে অনেক পানি ছিল, কেউ সেই পানি তুলে ফেললো, বা ধরো তোমার ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে পানি ছিল, পানি তুমি খালি করে ফেলো, তার মানে কি তুমি আবার পানি ঢালতে পারবা, পানির মধ্যে তুমি রঙও ঢালতে পারবা। তাহলে ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তুর মধ্যে আগে পানি ছিল, সে পানি তুমি শোষণ করে নিচ্ছ, তাহলে আবার রং দিলে সে আবার রঙিন হয়ে যাবে। এই জন্যই তার নাম ক্রোমোজোম। ক্রোমোজোম রং ধারণকারী, এটা বেসিক কমন সেন্স। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। কিন্তু প্রোফেজের একদম লাস্টে কি হয় জানো বাবা? প্রোফেজের একদম লাস্টে বাবা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, এই হচ্ছে নিউক্লিয়াসটা, এবং এই হচ্ছে ধরো ক্রোমাটিন মানে নিউক্লিওলাস বিলুপ্তি হচ্ছে। তুমি হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেনটাও তুমি বিলুপ্ত দেখাইতে পারো, মানে নিউক্লিয়ার মেমব্রেনটা তুমি এরকম দেখাইতে পারো যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম করে দেখাইতে পারো। হ্যাঁ, তারা ওইভাবেই দেখাই। ছাতার মাথা না আঁকায়া মানুষের মাথা আঁকাই। এই যে ক্রোমোজোমগুলো দেখো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে সরি নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম দেখাইলা। এবং এই ধাপে একটা মজার ঘটনা ঘটবে, সেটা কি দেখো, এই হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে বাবা ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে ক্রোমাটিন, এটা হচ্ছে ক্রোমোজোম। তো প্রোফেজের শেষ দিকে বাবা একটা ঘটনা ঘটে, সেটা কি এই লম্বা লম্বি বিভক্ত হয়ে যায়, লম্বা লম্বি বাবা বিভক্ত হয়ে যায়। এটা এই ধাপেই হয়। লম্বা লম্বি যখন বিভক্ত হয়, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত, ক্রোমোজোমের যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা সেন্ট্রোমিয়ার বলে, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বা লম্বি বিভক্ত হয়ে যায়। তখন তার দুইটা ক্রোমাটিড উৎপন্ন হয়, এবং তখন সে দেখতে কেমন হয় দেখো তো বাবা? তখন সে দেখতে যে এরকম হয়, তখন সে দেখতে এরকম হয়। তার দুইটা ক্রোমাটিড স্পষ্ট হয়ে গেল, দুইটা ক্রোমাটিড কি হয়ে গেল? স্পষ্ট হয়ে গেল। তাহলে বুঝছো? ক্রোমোজোম না ক্রোমোসোম, ওই হইল দুইটাই একই, ক্রোমোজোম। বিসিএস ইকুয়াল টু বেসিক কমন সেন্স, তাই না? তাহলে এখন দেখো বেসিক কমন সেন্সটা একটু খেয়াল করো। তো বিসিএস খেয়াল করো, বিসিএস বেসিক কমন সেন্সটা একটু খেয়াল করো। বেসিক কমন সেন্সটা হচ্ছে, প্রোফেজ ধাপে যাই এমসিকিউ দেখবা সবকিছু শুরু হয় দাগাবা, এখানে কোনো কিছু হয়ে যায় দাগানো যাবে না। এটা হচ্ছে জীবন ধাপের মতো, কিছুই হয় নাই। ঠিক আছে? এটা ইনভেস্টমেন্ট পিরিয়ড, এখানে সবকিছু হয় না। তাহলে যেখানে দেখবা শুরু হয় ওইখানেই দাগাবা প্রোফেজ, বা যেখানেই দেখবা প্রোফেজ ওইখানে সবকিছু শুরু হয়, কোনো কিছু হয়ে যায় না। নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি বিলুপ্ত হবে না এই ধাপে, নিউক্লিওলাস পুরোপুরি বিলুপ্ত হবে না এই ধাপে, বুঝছো বাবা? এবং স্পিন্ডল যন্ত্র পুরোপুরি তৈরি হবে না এই ধাপে, তৈরি হওয়া শুরু করবে। যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ক্রোমোজোমগুলা দুইটা ক্রোমাটিডে বিভক্ত হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাগ হবে। তাহলে অনুদৈর্ঘ্য বিভাজন কোন ধাপে ঘটে ক্রোমোজোমের? এই প্রশ্নটাও কিন্তু বাবা আসতে পারে। অনুদৈর্ঘ্য বিভাজন, এটা কিন্তু অনুদৈর্ঘ্য বিভাজন। ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন কোন ধাপে ঘটে? ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে কিন্তু এই ধাপে। কোন ধাপে? প্রোফেজ ধাপে। তাহলে প্রোফেজে অনেক কিছু, প্রোফেজে অনেক কিছু, এবং যেই কথাগুলো বলছি এই কথাগুলো পড়ে ফেললে আমার মনে হয় না আর কিছু বাকি থাকবে। এক্সট্রা জানার জন্য তোমরা আমার নিউরন বইটা কিনে নিতে পারো। নিউরন বইয়ের মধ্যে প্র্যাকটিসের জন্য অনেক এমসিকিউ আছে, তোমরা এটা কিনে নিতে পারো। প্র্যাকটিসের জন্য নিউরন বইটা অনেক ভালো। গেল? তো প্রোফেজ শেষ, এবারে আমরা প্রো মেটাফেজের দিকে যাচ্ছি বাবা। প্রো মেটাফেজ আমার সব থেকে ফেভারিট ধাপ। এটা আমার সব থেকে ফেভারিট ধাপ, কারণ এই ধাপে ডান্স দেখা যায়। এই ধাপে কি? এই ধাপে এরকম ডান্স দেখা যায়। হ্যাঁ, ক্রোমোজোমগুলো এরকম ড্যান্স করতে করতে, এরকম ড্যান্স করতে 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 মাঝ বরাবর আসে। বাইরে আমি যে ড্যান্সটা করতেছি ক্লাসের পরে সোজা দাঁড়াইতে পারবো না, কোমর আমার এখনই কটকট করতেছ। আচ্ছা, তো প্রো মেটাফেজ দেখো, এই দেখো বাবা, আগে কিন্তু পেঁচানো ছিল, কিন্তু প্রোফেজের শেষে দেখো কি হয়ে গেল। 1 2 3 4 5 6 7 7টা ক্রোমোজোম নিয়ে কাজ করছে এখানে। বাট 7টা কেমনে হয়? আরেকটা দেওয়ার উচিত ছিল তো।
বেজোড় সংখ্যক কেমনে হয়, 8টা দিয়ে দিলাম। দেখো আগে কিন্তু ছিল এরকম, প্রথমে ছিল এরকম, পরে হইলো এরকম, এখন হয়ে গেল কেমন এরকম, মানে কি ক্রোমাটিড গুলা দেখা যাচ্ছে, ক্রোমাটিড। তো এই ধাপটা আমার প্রিয়, ডান্স দেখা যায় এই ধাপে। তো চলো এই ধাপের কি কি বক্তব্য আছে একটু দেখি। ওই দেখো পানি কোষের বেলা একটা জিনিস হয়, পানি কোষে 2 মিনিটে সেন্ট্রিওল আসে, সেন্ট্রিওলের বিভাজন ঘটে, সেন্ট্রিওলের বিভাজন আগে বলছিল, সেন্ট্রিওলের বিভাজন ঘটে অ্যাস্টার রশ্মি নির্গত করে। তাহলে উদ্ভিদ কোষের বেলায় হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করতেছে, আর পানি কোষের বেলায় সেন্ট্রিওল থেকে অ্যাস্টার তন্তু হচ্ছে, এটা একটু মাথায় রাখবা। উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউল ইত্যাদির মাধ্যমে স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, প্রাণী কোষে কিন্তু অ্যাস্টার তন্তু নির্গত করতেছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু ব্যতিক্রম। উদ্ভিদ কোষে পানি কোষের মধ্যে একটু ডিফারেন্ট এটা, হ্যাঁ এটা তোমরা জানো। ওকে বাবা, চলো এবার আসি স্পিন্ডল তন্তু, এখানে সব কথাবার্তাগুলো দেখি একবার চলে আসুক। দেখো নিউক্লিয়ার এনভেলাপ ভেঙে যায়, মানে এখানে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়। তার মানে এই ধাপে কি হয়ে গেল, এই ধাপে পুরাপুরি কিন্তু নিউক্লিয়ার এনভেলাপ দুটোই কিন্তু পুরোপুরি বিলুপ্ত হলো, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলাপও বিলুপ্ত হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়, এরপর যে নিউক্লিওলাসও বিলুপ্ত হয়। তাহলে নিউক্লিওলাসও বিলুপ্ত হয়, নিউক্লিয়ার এনভেলাপ ভেঙে যায় এবং বিলুপ্ত হতে হতে হয়ে যায়, হতে হতে হয়ে যায়। তাহলে কি বললাম, নিউক্লিয়ার মেমব্রেনটা এই ধাপে বিলুপ্ত হতে 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 হয়ে যায়, নিউক্লিওলাসও বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। তো ক্রোমোজোম আরো সংকুচিত হয়, মানে কি আরো খাটো মোটা হয়, খাটো মোটা হচ্ছেই। কাইনোটোকর তৈরি হয়, কাইনোটোকর হচ্ছে ক্রোমোজোমের একটা বিশেষ জায়গা, ক্রোমোজোমের একটা বিশেষ জায়গা হচ্ছে কাইনোটোকর, যেখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র যুক্ত হবে। ক্রোমোজোমের সেন্টিমিয়ারের ফাইবার যুক্ত হয়, এই দেখো এই যে সেন্টিমিয়ারের সাথে, মানে এই ধরো ক্রোমোজোমের সেন্টিমিয়ার, এখানে কাইনোটোকর তৈরি হয় এবং কাইনোটোকরের সাথে স্পিন্ডল যন্ত্রের মানে সেন্টিমিয়ারের সাথে যুক্ত হয় আর কি, সেন্টিমিয়ারের সাথে স্পিন্ডল যন্ত্র যুক্ত হয়। তো যেটার মধ্যে যুক্ত হয় সেটাকে বলা হয় হচ্ছে, যে তন্তুর সাথে যুক্ত হয় সেই তন্তুকে আকর্ষণীয় তন্তু বা ট্র্যাকশন তন্তু বলে। নর্মালি এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, পানি কোষে অ্যাস্টার তন্তু দেখা। তো এইখানে একটা মজার জিনিস আমি মানে অ্যাড করার জন্য এটা আমি দিই নাই, সেটা হচ্ছে ক্রোমোজোমাল ডান্স, ক্রোমোজোমাল নৃত্য, আমার মোস্ট ফেভারিট ক্রোমোজোমাল নৃত্য, ক্রোমোজোমাল ড্যান্স। কি হয় দেখো, যতগুলো ক্রোমোজোম ছিল প্রত্যেকটা ক্রোমাটিড বা ক্রোমোজোম বা অপত্য ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারকে বেঁধে ফেলে হচ্ছে অ্যাস্টার তন্তু বা স্পিন্ডল তন্তু, যে স্পিন্ডল তন্তুগুলা ক্রোমোজোমকে বেঁধে ফেলে কোমরের রশি বরাবর। ধরো ব্যাপারটা কেমন, কুতুব সাহেবের পোলাপান বাইরে যায়, মানে গার্লস স্কুলের সামনে যে টাঙ্কি মারা মানে বুঝো, টাঙ্কি মারা মানে হচ্ছে গার্লস স্কুলের সামনে যে দাঁড়ায় থাকা। তো কুতুব সাহেবের 8টা ছেলে ছিল, তো 8টা ছেলে কি করছে কি, লাইন দিয়া গার্লস স্কুলের সামনে যে টাঙ্কি মারছে। পুলিশ করছে কি, পুলিশ ধরছে, ধইরা প্রত্যেকটা কোমরে রশি বাঁধছে, বুঝো না, ইফটিজিং করা তো ঠিক না। তো প্রত্যেকে কোমরে রশি বাঁধছে, রশি বাইন্দা দিছে টান দিয়ে এগুলো সাইজ করার জন্য। এগুলো তো ভকেটটা, তো কুতুব সাহেবের 8টা ছেলে ভকেটটা, বুঝছো, খালি ঘুরে বেড়ায় উল্টাপাল্টা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো এই ভকেটটা গুলো ঠিক করার জন্য প্রত্যেকটার কোমরের মধ্যে রশি বাইন্দা পুলিশ করছে কি, টানতে সাইজ করার জন্য কই নিয়ে গেছে, টানতে সাইজ করার জন্য জেলখানায় নিয়ে গেছে, মানে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে কুতুব সাহেবের ফোন দিছে, কুতুব সাহেব আসেন আপনার ছেলেকে নিয়ে যান, এদেরকে মেরে সাইজ করতে হবে। তো প্রত্যেকের কোমরের মধ্যে রশিটা কি স্পিন্ডল তন্তু, আর কোমরে বলতে কি সেন্ট্রোমিয়ার, আর 8টা ছেলে হচ্ছে বেসিক্যালি এই যে অপত্য ক্রোমাটিড গুলো আর কি। তো টানতে থানায় নিয়ে গেছে। এগুলো এমনই বেহায়া, বুঝছো, এদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছে, টানতে যে নিয়ে যাচ্ছে, নিয়ে জেলখানায় নিয়ে যাচ্ছে। তো জেলখানা বা থানা কোন জায়গায়, মাঝ বরাবর নিয়ে যাচ্ছে। তো সবগুলো ঠেলতে টানতে কোমরে দড়ি বাইন্ধা মাঝ বরাবর নিয়ে যাচ্ছে, মাঝ বরাবর মানে কি থানায় নিয়ে যাচ্ছে। তো এগুলো এমনই বেহায়া, এদের যে টানতে নিয়ে যাচ্ছে, এরা কি করতেছে, এরা এমনই ভকেটটা যে
পুলিশ তাদের কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, তারা হচ্ছে ড্যান্স বাসন্তী, মানে একেবারে নাচ দিচ্ছে। কে জানি একটু ড্যান্স বাসন্তীর গানের নাম বললো, তা আমি একটু ড্যান্স বাসন্তী করতে 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 মানে এই যে এরকম হেলে দিলে ডান্সতে নাচতে 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 ক্রোমোজোমাল ড্যান্স দিতে দিতে ড্যান্স বাসন্তী করতে 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 তারা হচ্ছে মাঝ বরাবর যাওয়া শুরু, বাট মাঝ বরাবর পুরোপুরি যায় নাই, মাঝ বরাবর পুরোপুরি যায় নাই, বুঝছো? সে কি করছে, মাঝ বরাবর কিন্তু যায় নাই। তো মাঝ বরাবর যায় নাই, তো এই জিনিসটা কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমাল নৃত্য। যখন এনডিসিতে ছিলাম, এনডিসিতে আমার ম্যাডাম ছিল সঙ্গীতা ম্যাডাম, তো সঙ্গীতা ম্যাডাম আমি হচ্ছে কবিতা আবৃত্তি করতাম, তো কালচারাল প্রোগ্রামে এনডিসিতে, তো আমি আবার কালচারাল ক্লাবে ছিলাম, ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। তো কালচারাল ক্লাবে কবিতা আবৃত্তি করবো, তো বিদ্রোহী কবিতা আবৃত্তি করবো, বিদ্রোহী কবিতা 156 লাইন, তো পুরোটাই আমি মুখস্থ ছিল, এখন তো পারি না। তো একটা লাইন ছিল, আমি জোর তুরি দিয়া না না নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল থমকে চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ায় দিই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চায় মন যা, ধরি শত্রুর সাথে গলাগুলি করি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, এরকম লাইনটা আর কি। হ্যাঁ, আমি জোর তুলি দেয়া দুই নিত্য, তা আমি বলতাম নিত্য, আসলে নিত্য এভাবে নৃত্য। তো ম্যাডাম আমারে দিয়া 100 বার নৃত্য বলাইছিল, 100 বার আমার নৃত্য বলাইছিল, নৃত্য নৃত্য, এটা কি হবে নৃত্য, এটা হবে কি নৃত্য। হ্যাঁ, তো ম্যাডাম আমার দিয়ে বলাইছিল আর কি, বুঝছো? তো ক্রোমোজোমাল ডান্স দেখা যায় এইভাবে গেল। আবার কে ফোন দিছে, আবার কে ফোন দিল, আরে ক্লাসের সময় যে ফোন দেয় কেমন লাগে। ওকে, তো এবার হচ্ছে মেটাফেস, মেটাভার্স, মেটাভার্সের মাঝখানে তো পুলিশ একেবারে সবগুলো একেবারে থানায় নিয়ে আসছেন, পুলিশের থানায় নিয়ে যাবে। থানা কই, থানা হচ্ছে ইকুয়েটার লাইন বরাবর, মানে মধ্যবর্তী, এই এলাকা দুই এলাকার জন্য একটা কমন থানা। তো কুতুব সাহেবের পোলাপানগুলো দুই এলাকায় যে ভণ্ডামি করতো, পৈতামি করতো, তো দুই এলাকা থেকে মাঝ বরাবর নিয়ে আসে। তো যখনই মাঝ বরাবর নিয়ে আসা হয় তখনই মানে প্রো মেটাফেজ ধাপে সমাপ্তি ঘটে এবং মেটাফেজ ধাপে শুরু হয়। তো এই ধাপে হচ্ছে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের অবস্থান, যেটাকে বিষুবীয় অঞ্চল বলে, বিষুবীয় অঞ্চল, আল্লাহ রে, বিষুবীয় অঞ্চলে চলে আসে। বিষুবীয় অঞ্চলে আসাকে মেটাকাইনেসিস বলে, মেটাকাইনেসিস বলে। তো মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে, এই ধাপে। সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়, কাইনেটোকোরের সাথে ট্রাকশন তন্তু যুক্ত হয়, মানে ক্রোমোজোমের জায়গায় কাইনেটোকোর, ওটার সাথে আকর্ষণীয় তন্তু যুক্ত হয়। এবং আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, এখান থেকে বেশ কিছু কথা আছে এখানে নাই, সেটা হচ্ছে সুপার কয়েলিং হয়, সুপার কয়েলিং, এটাকে অ্যাড করো, সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে কি, ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয়, খাটো মোটা প্রোম্যাক্স, খাটো মোটা প্রোম্যাক্স মানে সর্বাধিক খাটো মোটা হয়, সর্বাধিক খাটো মোটা হয়, খাটো মোটা প্রোম্যাক্স হয় ধাপে, ঠিক আছে? সর্বাধিক খাটো মোটা হয় সুপার কয়েলিং এর কারণে। সুপার কয়েলিং মানে কি, আরো পেঁচায়, আরো পেঁচায়, সর্বাধিক কি করে, সর্বাধিক খাটো মোটা হয়, সর্বাধিক খাটো মোটা হয়ে এগুলো সুপার কয়েলিং ঘটে, এটা মাথায় রাখতে হবে। এবং এই ধাপের শেষে যেটা ঘটে, দেখো ব্যাপারটা তো এরকম ছিল, ব্যাপারটা তো এরকম ছিল। তো দেখি, এক মিনিট দাঁড়াও, সরি। তো দেখো এই ধাপে শেষে একটা মজার ঘটনা ঘটে, অ্যাকর্ডিং টু আবুল হাসান স্যারের বই, সেখানে বলছে যে এবার অনুপ্রস্থ বরাবর সেন্ট্রোমিয়ার ব্যতীত সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হয়ে দুটো অপত্য ক্রোমাটিড তৈরি হয়ে, দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, দুটো অপত্য ক্রোমোজোম এখানে তৈরি হয়ে যাবে। তো এই কথাটা একটু মাথায় রেখো। তাহলে এই ধাপে দুটো অপত্য ক্রোমোজোম কি হয়ে যায়, জ্বরের কারণে কি হয় ভাইয়ের, আমি জ্বর উঠলে এরকম একটু বেশি পিনিকে উঠে যায়, আজকে রাতে আমার অবস্থা টাইট হয়ে যেতেছে, দোয়া করো আমার জন্য, ঠিক আছে? আজকে রাতে আমার অবস্থা খুব টাইট হয়ে যাবে ক্লাস না পরে, আরে আল্লাহ রে বাবা রে বাবা, মানুষ কত জ্বালায় রে আমার মেসেজ দিয়ে রে। তো দেখো যেটা হইলো,
তাহলে এই ধাপে শেষে কি হয়ে যায়, মাঝ বরাবর কিন্তু ভাগ হয়ে যায়। তো এটা তোমাদের বইয়ে বলছে, তো তোমাদের বইয়ের কথাগুলো আমি একটু উল্লেখ করি, এখানে তোমাদের অনেক প্যাচ লাগে, আমি একটু উল্লেখ করে দিই। দেখো কি বলছে, এই কোষ বিভাজনে মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। মেটাকাইনেসিস বলছি তোমাদেরকে, মেটাকাইনেসিস পড়লাম। তারপর যে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা হয়, স্পষ্ট দেখা যায়। হ্যাঁ, সবথেকে বেশি খাটো মোটা প্রোম্যাক্স বললাম। তারপরে হচ্ছে কনডেন্সিং বা সুপার কয়েলিং হয়, এটা বলছি। তারপরে বলছে এই পর্যায়ে কোষে ক্রোমোজোমের সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়, একদম পুরাপুরি জানা যায়। তাইলে সংখ্যা, আকার, আকৃতি নির্দিষ্ট করা যায়। দেখো আমি বলছি যে প্রোফেজ ধাপেই গোনা যায়, বাট পুরোপুরি যদি তুমি সংখ্যা নির্দিষ্ট করতে চাও তাহলে তোমাকে মেটাফেজ ধাপ পর্যন্ত আসতে হবে। তাহলে কতগুলো আছে এটা আমরা কিন্তু পুরোপুরি গুনতে পারি মেটাফেজে এসে, বাট দেখা যায় কখন, দেখা যায় হচ্ছে প্রোফেজে তুমি গুনতে পারবা, বাট অ্যাকুরেটলি জানতে গেলে কতগুলো ক্রোমোজোম আছে জানতে গেলে তোমাকে কোথায় আসতে হবে, মেটাফেজে। কেন বলো তো? মেটাফেজ ধাপে যে সর্বোচ্চ লেভেলের কি হয়ে যায়, সর্বোচ্চ লেভেলের খাটো মোটা হয়। তারপরে কি বলছে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত থাকে, মানে থাকেই না। মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্টিমিটার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্টিমিটার সৃষ্টি করে। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, এখানে বলছে দুটি অপত্য সেন্টিমিটার সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে অপত্য সেন্টিমিটার মানে কি? অপত্য সেন্টিমিটার মানে হচ্ছে দুইটা, এই যে এইখানে দুইটা সেন্টিমিটার তৈরি হইলো, বাট তারাও এখনো কিন্তু কি, এখন একটু কানেকশন তাদের আছে। তাহলে কোনো কোনো বইয়ের মধ্যে বলছে যে দুইটা ক্রোমোজোম একদম আলাদা হয়ে যায়, কোনো কোনো বই বলছে পুরোপুরি আলাদা হয় না, বাট দুটো অপত্য সেন্টিমিটার কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। ঠিক আছে, তারপরে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো যে মাঝ বরাবর ভাগ হইছে, ভাগ হওয়ার পরেও দুটো অপত্য সেন্টিমিটার ঠিকই তৈরি হয়েছে, বা তারা পৃথক হয় নাই। তাহলে কি আমরা বলতে পারবো দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে? এটাকে আমরা বলতে পারবো? বলো, এটাকে আমরা বলতে পারবো দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যায়? বলো, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন কাজ করে, ম্যাসিভ কনফিউশন কাজ করে। বলো, এটাকে আমরা বলতে পারবো যে দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যায়? বলো, এটা কি বলতে পারবো? নাপা এক্সট্রা, নাপা খাইছি, এক্সটেন্ড খাইছি, হয় না। তাহলে মনে রাখবা এই ধাপে কি হয় না, এই ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, তবে অপত্য ক্রোমোজোম হয় না। এইটাই এবার প্যাচ লাগছিল, এইবার ঢাকা ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা এইটাই প্যাচ লাগছিল যে সেন্টিমিটার ভাগ হইছে, ভালো কথা, দুটো সেন্টিমিটার হইছে, বা দুটো সেপারেট হয় নাই। হবে কোন ধাপে? হবে হচ্ছে অ্যানাফেজ ধাপে, এবং এই ধাপে দুইটা অপত্য ক্রোমোজোম তুমি পেয়ে যাবা। দেখো দ্রুত ঘটে অ্যানাফেজ, কোমোডিটি আলাদা হয়ে যায়, তার মানে কি অপত্য ক্রোমোজোম পেয়ে গেলা তুমি, অপত্য ক্রোমোজোম তুমি পেয়ে গেলা। মেরু বিকিচলন ঘটে, ক্রোমোজোমগুলো দুই মেরুতে পৌঁছায় এবং সমাপ্তি ঘটে ভি এল জে আই আকৃতি ধারণ করে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, বাচ্চাকাল থেকে তোমরা এটা জানো, এখানে আর কিছু বললাম না। যখনই দুই মেরুতে চলে যায় শেষ, অ্যানাফেজ শেষ, অ্যানাফেজে পুরোপুরি বিভক্ত হয়েছে। তাহলে আমি এটা লিখে দিলাম, অপত্য ক্রোমোজোম কিন্তু এখানে তুমি পাবা। তাহলে এটা নিয়ে আর প্যাচ লাগাবা না, হ্যাঁ ওকে বাবা, এখানে আর প্যাচ লাগাবা না। গেল টেলোফেজ তো আরো সহজ, টেলোফেজ আর কি আর বলবো, ক্রোমোজোম জল যোজন হয়, মানে পুরা অপোজিট অফ প্রোফেজের বিপরীত। নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়ে যায়, মানে পুরা প্রোফেজে যা ঘটছিল তার উল্টা ঘটবে। ঠিক আছে, ওই সময় জল বিয়োজন ঘটছিল, এখন আবার জল যোজন ঘটবে। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়েছিল, নিউক্লিয়ার এনভেলপ তৈরি হবে। নিউক্লিওলাস বিলুপ্ত হয়েছিল, নিউক্লিওলাস তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র অতিরিক্ত তৈরি হয়েছিল, সেটা বিলুপ্ত হয়ে যাবে, পুরো উল্টা ঘটনা ঘটবে, পুরাই উল্টা ঘটনা ঘটবে। তার মানে কি, সহজ বাংলা টেলোফেজ ইজ অপোজিট অফ প্রোফেজ। বুঝছো বাবা, বুঝছো? ওকে, বুঝো নাই? ঘুম আসে ভাইয়া, ছুটি দেন, আর আমি ঘুম ত্যাগ করে ক্লাস নিই। আলহামদুলিল্লাহ।
কি ভাইয়া অফ করে দেন, দিব, শেষ করে দিব আজকে, শেষ করে দেন এখন। হ্যাঁ দিব। আরেকটু আছে, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস তো শেষ, সাইটোকাইনেসিস, তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিস, মিওসিস। তাহলে এটা নেক্সট দিন পড়াই, তাহলে আজকে আর না আগে হয়েছে অনেক। তাহলে এই পর্যন্তই আটকাই দিই আজকে, নাকি? আজকে আর পসিবল না, কিপ করি। তো দাঁড়াও, যাও না, এই গেলে একবার মাইট দিব একেবারে এখান থেকে, একেবারে মানে ল্যাপটপ ম্যাপটপ মোবাইল টোবাইল সব ছুঁড়ে মারবো বেটা। কথা হচ্ছে শরীরটা আজকে ভালো না, 1.5 ঘন্টা শেষ করে দিলাম, 2 ঘন্টা নিতে চাইছিলাম। তো তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার আর বুধবার। ক্লাসটা কেমন লাগলো আজকে একটু জানাই দাও তো, আজকে ক্লাসটা মজা পাইছো কিনা? রবিবার, বুধবার রাত 10টায়, ইন্টারন্যাশনাল টাইম লিখলাম আর কি, সরি। কই হারাই গেল? ওকে, কালকে রি এক্সাম, কালকে বিকাল 3টায় আবার রক্ত সঞ্চালনের উপর তোমরা টেস্ট মোজ এক্সাম দিতে পারবা ইনশাল্লাহ। ভালো লাগছে, থ্যাংক ইউ। রবিবার আর বুধবারে, নেক্সট উইকে রবিবার বুধবার রাত 10টার সময় ক্লাস, কালকে বিকাল 3টায় এটা। আর ওয়েব অ্যাপ এবং এক্সামের ব্যবস্থা তখনই করব যখন সবকিছু অপটিমাইজড হবে। তোমাদের হ্যাজেল দিতে চাই না আমি, ঠিক আছে? ঢুকতে পারবা না, লগ ইন করতে পারবা না, এন তেন এইগুলো না। যতটুকু পড়াইছেন তার উপর এক্সাম দিতে চাই, ঠিক আছে? দেখতেছি নেক্সট দিন, দেখি কি করা যায়। তো বুঝছো? বুঝছো কিনা? ওকে, থ্যাংক ইউ। দ্রুত সুস্থ হয়ে ওঠেন, থ্যাংক ইউ। আর এই আজকে ক্লাস যে করছো, যারা হচ্ছে অ্যাডমিশনের জন্য করতে আসছিলা, কি অ্যাডমিশন থেকে কি কোনো অংশে কম হয়েছে বলো? আর যারা বেসিক ছিল না তাদের কি আজকে বেসিকটা হয়ে গেল না পুরোপুরি? বাবা আমি একটা কথা বলি, তোমরা এখানে প্রত্যেকেই টাকা পে করছো, ভার্সিটি প্রোগ্রামে করছে, তোমরা প্রত্যেকেই 2500 টাকা পে করছো, 2250 থেকে 2500 টাকা পে করছো, তারপরে এই কোর্সটা করতে আসছো। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাদের টাকাটা আমরা পাচ্ছি, সহজ বাংলায় যদি বলি, তাহলে সেটা আমাকে কি করতে হবে? হালাল করতে হবে, যদি আমি বাংলায় সহজভাবে বলি। তাইলে এখানে অনেকে আসছে যারা অনেক জানে, অনেকে আসছে যারা আগে বায়োলজি পড়েই নাই। যারা আগে বায়োলজি পড়ে না এরকম স্টুডেন্টই বেশি। সো আমি যদি এখন অ্যাডমিশন স্টাইলে পুরোটা পড়াই যাই, তাহলে কোষ বিভাজনটা একদিনে শেষ করা উচিত ছিল। অন্যান্য কোচিংয়ের সাথে কম্পেয়ার করলে তো অন্যান্য কোচিং কোষ বিভাজনের সাথে নগ্নবীজ আবৃতবীজ অ্যাড করে দিতে পারলে, যাক বাদ দাও। বাট আমার কথা হচ্ছে যে আমাকে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পড়াইতে হবে, অনেক সময় আছে। করোনার অবস্থা যা হইতেছে, আল্লাহ না করুক যদি আবার লকডাউন পড়ে যায়, তাহলে তো আমার যতটুকু মনে হচ্ছে মেডিকেল পরীক্ষা যদি আগেও হয়, এপ্রিল মে মাসের আগে হবে না, শর্ট সিলেবাসে হওয়ারই পসিবিলিটি বেশি। তো আমি এইভাবে আগায় যাই, 10টা চ্যাপ্টার আগে শর্ট সিলেবাসে শেষ করব, যে কটা ক্লাস লাগবে ফুল সিলেবাসে শেষ করে দিব, টেনশন নিও না, ঠিক আছে? ফুল সিলেবাসে শেষ করে দিব, যদি ফুল সিলেবাসের উপর পরীক্ষা দেওয়া লাগে মেডিকেলে যদি ফুল সিলেবাস বলে, তাহলে আমি তোমাদের ফুল সিলেবাসে করে দিব, বাট শর্ট সিলেবাসই হবে, সত্যি কথা যেটা, ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা। আর যে যেখানেই কোচিং করো না কেন, উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, XYZ, যেখানেই করো না কেন, ওইখানেও ঠিক মতো পড়ো, এক্সামগুলো ওইখানেও ঠিক মতো দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি তো বলি নাই অন্য জায়গায় পড়া যাবে না, ভালো স্টুডেন্টরা মাল্টিপল জায়গায় পড়ে, ঠিক আছে? আর আমি একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেওয়ার জন্য কাজ করতেছি, দেখি ওটা বানাইতে পারি কিনা। বানাইতে পারলে তো খুব ভালো হবে, দেখা যাক। সারপ্রাইজ থাকলো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার রবিবারে।